এই গল্পে ব্যবহৃত সমস্ত নাম, চরিত্র, স্থান, ঘটনাবলী সবই কাল্পনিক। বাস্তবের সাথে কোনোরূপ সাদৃশ্যই সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। বাংলায় একটা কথা প্রচলিত আছে, পাপ ছাড়ে না বাপকেও। পাপ অনেকটা অগ্নিস্ফুলিঙ্গের মতো। আপাত দৃষ্টিতে তাকে দেখতে যতই ছোট হোক না কেন, কালের চাকা এগিয়ে যাওয়ার সাথে সাথে তা ক্রমশ বিধ্বংসী একটা রূপ নিতে পারে। আর তার সাথে যদি যোগ দেয় ক্ষোভ, হিংসা আর লালসা, তবে তার শেষ পরিণতি কল্পনারও অতীত। আমাদের আজকের গল্পে এমনই এক পাপের শিকার তমাল। কি সেই পাপ, আর তার পরিণতি বা কি, জানতে হলে শুনতে থাকুন হেমন্ত দত্তের কাহিনী শ্যামলা গাঁয়ের কাজলা মেয়ে। ডাকটা তরঙ্গের মতো ভেসে উঠেই মিলিয়ে গেল, আর সাথে সাথে শ্রুতির ঘুমন্ত চোখ দুটো ধপ করে খুলে গেল। এই নিয়ে বেশ কয়েকবার শ্রুতি ঘুমের মধ্যে ডাকটা শুনতে পেল। বিগত কয়েক সপ্তাহ ধরেই ডাকটা শুনতে পাচ্ছে সে। কেউ যেন তার ঘুমের মধ্যে হানা দিয়ে হিস হিসে গলায় তাকে ডেকে যাচ্ছে। আলতো ভঙ্গিতে শ্রুতি উঠে বসল বিছানায়। একবার আর চোখে তমালকে দেখল, সে ঘুমোচ্ছে পাশ ফিরে। শ্রুতি বেশ কয়েকবার ভেবেছে তমালকে বলবে কথাটা, কিন্তু মানুষটা এমনিতেই একটু রাশভারী, তার উপর এই 2 বছরেও সম্পর্কটা খুব একটা পোক্ত হয়নি। তমালের যেন কেমন একটা আলগা আলগা ভাব শ্রুতির প্রতি। আদর করার মুহূর্তগুলো ছাড়া তমাল খুব একটা শ্রুতির কাছে আসে না। নিজের ব্যবসা আর কাগজপত্র নিয়ে এতই ব্যস্ত থাকে যে শ্রুতি বিষয়টা বলতে চেয়েও আর পেরে ওঠেনি। আর বললেও লোকটা হয়তো সেভাবে তার কথা গ্রাহ্যই করবে না, অথবা হেসে উড়িয়ে দেবে। মনের মধ্যে আলগা অস্বস্তি নিয়ে পাশ ফিরে শুতে গেল সে। আর তক্ষুনি কানে এলো নূপুরের শব্দটা। কেউ যেন আলতো পায়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু এ বাড়িতে তো মহিলা বলতে সে একা। ব্যাপারটা কি হলো? শ্রুতি সজাগ কানে শুনতে চাইল শব্দটা। হ্যাঁ, স্পষ্ট নূপুরের শব্দ। হঠাৎ শ্রুতির মনে হলো তার শ্বশুর মশাই কি তবে মূল দরজাটা বন্ধ করতে ভুলে গেছেন? তিনি নার্ভের ওষুধ খেয়ে শোন, সুতরাং দরজা খুলে কেউ ঢুকলেও তিনি বুঝতে পারবেন না। শ্রুতি বুঝতে পারল না সে কি করবে। নূপুরের আওয়াজটা আবারও শোনা গেল। ঘুমন্ত তমালকে এবার ঠেলা দিল শ্রুতি। এই শুনছো? শোনো না। কি হলো? বলছি বাইরে বারান্দায় কেউ যেন রয়েছে। ধুর, কে থাকবে? তুমি মনে হয় স্বপ্ন দেখেছ। এখন শুয়ে পড়ো, সকালে দেখা যাবে। তমাল আবারও ডুবে গেল ঘুমের মধ্যে, আর শ্রুতি চরম অস্বস্তি নিয়ে বসে রইল। বাইরে কোথাও রাতচরা একটা পাখি ডেকে চলেছে, আর ভেঙে চলেছে ক্ষণিক নিস্তব্ধতাকে। শ্রুতি ছোট্ট একটা শ্বাস ছেড়ে শুতে গেল আবার। আর ঠিক তখনই আবারও নূপুরের শব্দটা তার কানে এসে লাগলো। উঠে পড়ল শ্রুতি, দ্রুত পায়ে গিয়ে খুলল ছিটকিনিটা। এক ঝলক ঠান্ডা বাতাস এসে ঝাপটা মেরে গেল তার শরীরে। সে যেন একটু কেঁপে উঠল। নূপুরের আওয়াজটা যেন মৃদু হতে হতে মিলিয়ে গেল। শ্রুতি কাঁপা পায়ে বাইরে বের হলো। কাঁপছে তার চোখের পাতাও। নীলচে আলো ঢাকা বারান্দাটাকে দেখল উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে। না, কেউ নেই, একদম শুনশান। মনে মনে সে বলল, কে জানে, মনেরই ভুল হবে হয়তো। ঘুরতে গেল সে, আর তখনই তরঙ্গের মতো আবার ভেসে এলো ডাকটা। থেমে গেল শ্রুতি। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল ধক করে তার।
দৃষ্টি আরো তীক্ষ্ণ করল, কিন্তু না, কোথাও কেউ নেই। চাপা অন্ধকার শুধু চারিদিকে ছেয়ে আছে, সেই অন্ধকারে নেই কেউই। আলতো মাথা নেড়ে সে ঘুরতে গেল, আর ঠিক তখনই তার চোখে পড়ল বারান্দার মেঝেতে পড়ে থাকা নুপুরটার উপর। দ্রুত হাতে সে সেটা তুলে নিল, বিড়বিড় করে বলল, এই নুপুরটা তো আমার না, তাহলে কি সত্যিই কেউ? বিড়বিড় করতে করতেই সে ঢুকলো ঘরে। তমাল ঘুম জড়ানো গলায় বলল, কি হলো আবার? দরজাটা খুলে রাখলে কেন? শ্রুতি ঠেলা দিল। এই দেখো না, এই নুপুরটা বাইরে পড়েছিল। কার বলো তো? নূপুর আবার কার হবে? তোমারই নিশ্চয়ই। এখন শুয়ে পড়ো। না গো, আমার না, দেখো না একবার। কি রাত বিরেতে নূপুর নিয়ে? কথাটা আটকে গেল তমালের গলায়। তার চোখ দুটো আটকে রয়েছে নুপুরটার ওপর। কাঁপা কাঁপা স্বরে সে বলল, এই নূপুর তুমি কোথায় পেলে? জানো কার? তমাল দ্রুত গোছালো নিজেকে। না মানে আমি চিনব কি করে? আমি বলছি যে এটা কোথায় পেলে? বারান্দায় পড়েছিল। আর জানো, কোনো এক মহিলা আমার নাম ধরে ডাকছিল। অসম্ভব! সে কি করে? মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথাটা দ্রুত গিলে নিতে চাইল তমাল। শ্রুতির যেন সব তালগোল পেকে যাচ্ছে। যে রাশ ভারী তমালকে সে চেনে, এ যেন সে নয়। মৃদু গম্ভীর স্বরে তমাল বলল, ঠিক আছে, এখন শুয়ে পড়ো। কাল সকালে এইসব আলোচনা করা যাবে। তমাল উল্টো দিকে মুখ করে শুয়ে পড়ল। শ্রুতিও নুপুরটা পাশের টেবিলে রেখে শুয়ে পড়ল। চোখ বুজে ঘুমোতে চাইল একটু, কিন্তু মনের মধ্যে যেন হাজারো চোরকি ঘুরে চলেছে তার। উল্টো দিকে মুখ করে শুয়ে আছে তমাল, কিন্তু সে যেন শুনতে পাচ্ছে ঝিন ঝিন শব্দ তুলে এগিয়ে আসছে একটা মেয়ে। খিলখিল হাসিতে দুলে দুলে সে বলছে, কিরে শহর বাবু, হাসবি তো নাকি? আমি তো তোর অপেক্ষাতেই দিন গুনছি। হায় হায়। চায়ের কাপটা টেবিলে নামাতেই শ্বশুর মশাইয়ের গমগমে গলাটা কানে এলো। বৌমা, তুমি ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছো তো? দুপুর 2টোয় ট্রেন। শ্রুতি যেন চমকে উঠল, অবাক হয়ে বলল, কোথায় বাবা? কোথায় মানে? তমাল তোমায় কিছু বলেনি? শ্রুতি কিছু উত্তর দেওয়ার আগেই তমাল চাপা বিরক্তি নিয়ে বলল, ওখানে ওর যাবার কোনো দরকার নেই বাবা, আমি সামলে নেব। সে তো এর আগেও তুমি সামলে নিয়েছিলে। আমি না থাকলে আজ তোমার কি পরিণতি হতো সেটা নিশ্চয়ই ভালো করেই জানো। বাবা, শ্রুতিকে আবার ওখানে নিয়ে যাওয়া কি কোনো দরকার আছে বলো তো? যাচ্ছি তো ব্যবসার কাজে, বেড়াতে তো আর যাচ্ছি না। দরকারটা আমায় বুঝতে দাও। তোমাকে যে কাজে পাঠাচ্ছি সেটায় মন দাও। বৌমা, তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও। আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। কিছুটা হতভম্ব হয়েই বেরিয়ে এলো শ্রুতি। মানসবাবু খবরের কাগজটা ভাঁজ করে টেবিলে রাখতে রাখতে বললেন, আশা করি আগের বারের ভুলটা এখন আর বয়ে বেড়াবে না। তাহলে জানবে নিজের মৃত্যু নিজেই ডেকে আনছো। ওরা কিন্তু সুযোগ খুঁজবে, তাই সাবধানে কাজ মিটিয়ে চলে আসবে। মানসবাবু চায়ে মন দিলেন, কিন্তু তমালের কানে বাজতে থাকলো নুপুরের ঝিনঝিন শব্দ। কেউ যেন দুলে দুলে হাসছে। কিরে শহর বাবু, আর কত দেরি? আয় আয়। স্টেশনে নেমে কিছুটা এগোতেই একটা বছর 30-এর যুবক ছুটে এলেন। আসুন স্যার,
আমি আপনাদের জন্যই অপেক্ষা করছি, গাড়ি বাইরে রেডি আছে। তমাল কিছুটা চাপা স্বরে জিজ্ঞেস করলো। ওদিকের অবস্থা এখন ঠিক আছে তো? ড্রাইভার ছেলেটি মৃদু হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, সে টাকা খাওয়ালে কে না শান্ত হয় বলুন। বস্তির মানুষ একদম ঠান্ডা, ও নিয়ে আপনি একটুও চিন্তা করবেন না। এখন চলুন, সন্ধে হয়ে আসছে, বস্তির পাশ দিয়ে যেতে হবে তো। এমনিতে ঠিকই আছে, কিন্তু আবার আপনাদের দেখতে পেয়ে যদি কিছু ঝামেলা টামেলা। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন আবার? এসো। শ্রুতি আলতো মাথা নেড়ে পা বাড়ালো, কিন্তু কয়েক পা গিয়ে সে থেমে গেল একটু। স্টেশনে চায়ের স্টলের সামনে রাখা বেঞ্চটায় বসে থাকা লোকটা ওভাবে দেখছে কেন তাকে? দৃষ্টিটা কি ভয়ঙ্কর! তমাল আবারও ডাক দিল, কি হলো, দাঁড়িয়ে গেলে কেন আবার? হ্যাঁ, আসছি। বলে শ্রুতি আবারও পা বাড়ালো, কিন্তু যেতে যেতে শ্রুতি বুঝতে পারল তার বুকে যেন মৃদু ঝড় উঠতে চাইছে, আর সেই শন শন হাওয়ায় পাক খাচ্ছে বেশ কয়েকটা প্রশ্ন। চায়ের দোকানের সামনের লোকটা ওভাবে তার দিকে তাকিয়েছিল কেন? শুধুই কি নারী দেহের আকর্ষণী দৃষ্টি, নাকি সেই দৃষ্টির আড়ালে ভয়ঙ্কর কিছু চুপিসারে এগিয়ে আসছে? গাড়ি চলতে শুরু করলে শ্রুতি যেন একটু স্বস্তি বোধ করল। বিকেলের আলো মরতে শুরু করেছে। সেই মরা আলোতেই শ্রুতি জানলা দিয়ে বাইরে তাকালো। চারিদিকে কেউ যেন সবুজ রঙের ক্যানভাস টাঙিয়ে রেখেছে, সবুজ সবুজ আর সবুজ। চোখে যেন বড় প্রশান্তি লাগে, বুকে লাগে খুশির ছোঁয়া। শ্রুতি গভীর দৃষ্টিতে দেখতে দেখতে বলল, ভারী সুন্দর গ্রাম। কি নাম গো গ্রামটার? তমাল কিছু উত্তর দেবার আগেই ড্রাইভার ছেলেটি আলতো ঘাড় ঘুরিয়ে বলল, শ্যামলা ম্যাডাম। অবশ্য সরকারি নাম একটা আছে, তবে স্থানীয় মানুষজনেরা শ্যামলা বলেই ডাকে। সত্যি নাম সার্থক। ভারী সুন্দর গ্রাম। হ্যাঁ ম্যাডাম, খুব সুন্দর। এখানকার জল হাওয়া খুব ভালো, দেখবেন এখানে থাকতে আপনাদের বেশ। কথাটা শেষ হওয়ার আগেই তমাল চিৎকার করে উঠল, সুবল, সুবল সামলে! সুবল ঝড়ের বেগে গাড়িটার ব্রেক কষল, আর ঠিক তখনই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা কালো বেড়ালটা গড় গড় করে একটা ডাক ছেড়ে ঝাঁপ দিল গাড়িটা লক্ষ্য করে। বেড়ালটা ঝাঁপ দিয়ে গিয়ে পড়ল গাড়িটার বনেটটার উপর। হিংস্র ভঙ্গিতে আঁচড় বসালো ধাতব পাতে। আঁচড়ের কড়কড়ে একটা আওয়াজ হলো। তমাল ঈষৎ কাঁপা স্বরে বলল, সুবল, সুবল, ওটাকে হটাও, এক্ষুনি এক্ষুনি হটাও। হ্যাঁ স্যার, আমি দেখছি। সুবল নামল গাড়ি থেকে। শ্রুতি চাপা আতঙ্ক নিয়ে বলল, বিড়ালটা এরকম করছে কেন বলো তো? আমার যেন কেমন লাগছে। তমাল চকিতে একবার শ্রুতিকে দেখল, তারপর মুখ ঘুরিয়ে নিল, কোনো উত্তর দিল না। সুবল রাস্তার ধারে গুজিয়ে ওঠা ঝাড়ের জঙ্গল থেকে হ্যাঁচকা টানে একটা গাছের ডাল ছিঁড়ল, তারপর সেটা দিয়ে সে তাড়া করলো বেড়ালটাকে। এই হ্যাঁ, নাম বলছি। তাড়া খেয়ে বিড়ালটা যেন আরো হিংস্র হয়ে গেল। গড় গড়ে একটা ডাক দিল সে। আঁচড় এবার আরো ধারালো। চল চল চল, ভাগ এখান থেকে। সুবলের চেষ্টা ব্যর্থ হলো। বেড়ালটাকে সে তার হাতে ধরা গাছের ডালটা সজোরে ছুঁড়ে মারল। এই যা যা, ভাগ ভাগ, হুশ। বেড়ালটা হিংস্র ডাক ছেড়ে এবার লাফ দিল গাড়ির কাঁচটায়। ধারালো দৃষ্টি নিয়ে কাঁচ ভেদ করে তাকালো তমাল আর শ্রুতির দিকে। শ্রুতি বেশ কিছুটা আঁতকে চেপে ধরল তমালের হাত। বিড়ালটার দৃষ্টিটা দেখো, মনে হচ্ছে গিলে খেয়ে নেবে আমাদের। এমন করছে কেন বলো তো? ভয়ের কিছু নেই, আমি দেখছি, আমি দেখছি। শ্রুতি দেখল তমালের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে আলগা আতঙ্কের ছাপ। তমাল
গাড়ি থেকে নামলো আর সঙ্গে সঙ্গে বেড়ালটা হিংস্র আওয়াজ তুলে ঝাঁপ দিল তমালের ওপর। তমাল তার হাত দুটো জড়ো করে আটকাতে চাইল তাকে। হিংস্র একটা আঁচড় বসে গেল তার হাতের ওপর। রক্ত গড়িয়ে ঝরে পড়ল টক টক করে। শ্রুতি দ্রুত নামলো গাড়ি থেকে। এই কি হলো তোমার? রক্ত পড়ছে তো। বেড়ালটা আঁচড় দিল। শ্রুতি হাতে রুমালটা দিয়ে চেপে ধরল ক্ষতর জায়গাটা। বেড়ালটা তখনও হিংস্র ভঙ্গিতে রাস্তায় দাঁড়িয়ে। সুবল একটা পাথরের টুকরো সজোরে ছুঁড়ে মারল বেড়ালটার দিকে। সেটা বেড়ালটার গায়ে লাগতেই সে ডাক ছেড়ে উল্টো দিকে দৌড় দিল। শ্রুতি যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবার। যাক বাবা, পালিয়েছে। কি উটকো ঝামেলা। গ্রাম ঢোকার মুখটাতে এমন একটা ঘটনা যেন নাড়িয়ে দিয়েছে তমালকেও। সে কাঁপা স্বরে বলল, হ্যাঁ, উটকো ঝামেলাই বটে। চলো চলো, এখান থেকে যাওয়া যাক। তমাল আর শ্রুতি উঠে বসল গাড়িতে। সুবল গাড়িটা চালিয়ে দিল সামনের রাস্তায়। একটু পরেই শুরু হলো গ্রাম। সামনে একটা বসতির মাটির দেয়ালে রং বেরঙের আলপনা। ছোট ছোট চালা ঘরগুলো যেন মনে হচ্ছে কেউ তুলি দিয়ে এঁকেছে। শ্রুতি মুগ্ধ হয়ে দেখছিল সেসব। সুবল আলতো ঘাড় ঘুরিয়ে বলল, ম্যাডাম, গাড়ির কাঁচটা তুলে দিন। শ্রুতি যেন কিছুটা অবাক হয়ে গেল। ভ্রু কুঁচকে এসে বলল, কেন কাঁচটা তুলে দেবো কেন? বেশ তো মিষ্টি হাওয়া আসছে। বস্তিটা পেরিয়ে যায়, তারপর আবার নামিয়ে নেবেন। আসলে এখানটায় একটু প্রবলেম আছে। প্রবলেম? কিসের প্রবলেম? তমাল যেন শ্রুতির প্রশ্নে কিছুটা বিরক্ত হলো। আলগা মেজাজ নিয়ে বলল, আরে বলছে যখন কাঁচটা তুলেই দাও না। সবকিছু তো এত কৌতূহল ভালো না। শ্রুতি কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই সুবল গাড়ির স্টিয়ারিংটা সজোরে ঘুরিয়ে দিল বাঁদিকে। গাড়িটা একটা ঝাঁকুনি খেয়ে রাস্তা থেকে বাঁদিকের ঝোপে নেমে গেল। চিৎকার করে উঠল তমাল, কি হলো সুবল? এরকম আনানির মতো গাড়ি চালাচ্ছ কেন? শ্রুতি আর তমাল দুজনেই দেখল সুবলের স্টিয়ারিং ধরা হাতটা যেন তীর তীর করে কাঁপছে। মৃদু স্বরে শ্রুতি জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে তোমার? হাত ওভাবে কাঁপছে কেন? একটা ঢোক গিলল সুবল। তার চোখ দেখে মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা উঠে তার গলায় এসে আটকে গেছে। কাঁপা কাঁপা স্বরে এসে বলল, ম্যাডাম, বিশাল বিপদ হয়ে গেছে। বিপদ? কিসের বিপদ? একটা মেয়ে ছেলে গাড়ির তলায় চাপা পড়ে গেছে। তমাল যেন লাফিয়ে উঠল। কি বলছো? গাড়ির তলায় চাপা পড়েছে মানে? হ্যাঁ স্যার, রাস্তার মাঝে ছায়ের মতো দাঁড়িয়েছিল। আমি ব্রেক করার আগেই চাকার তলায়। বস্তির লোকে যদি খবরটা পায় তাহলে আমাদের এখানেই পুঁতে দেবে। তাড়াতাড়ি গাড়িটা নিয়ে কেটে পড়ো তাহলে। এখানে এভাবে আটকে থাকলে তো বিপদ। কে চাপা পড়লো দেখবো না? সে হয়তো এখনো বেঁচে আছে। বেঁচে থাকলে বিপদ আরো। তুমি এসব বুঝবে না সুবল, জলদি চলো। না, আমি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এই অবস্থায় ফেলে কিছুতেই যাব না। তোমাদের দরকার হলে চলে যেতে পারো। এই বলেই শ্রুতি তমালের প্রত্যুত্তরের অপেক্ষা না করে প্রায় লাফ দিয়ে গাড়িটা থেকে নামল। তমাল ঝাঁজের সাথে বলে উঠল, কি করছো শ্রুতি? তুমি তো চেনো না এদের। আরে তখনই বাবাকে বারণ করেছিলাম শ্রুতিকে না পাঠাতে আমার সাথে। শ্রুতি তমালের রাগ বিরক্তিকে গ্রাহ্যই করল না। গলা কিছুটা উঁচিয়ে সে ডাক দিল, সুবল, তুমি নেমে এসো। দেখি মেয়েটার কি অবস্থা। দরকার হলে কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। সুবল নামলো গাড়ি থেকে। তমালও নামলো বাধ্য হয়ে। শ্রুতি মোবাইলের টর্চটা জেলে আলো ফেলল গাড়ির নিচে। কিন্তু এ কি? গাড়ির নিচে তো কিছুই নেই। ভ্রু কুঁচকে সে বলল, কই সুবল? কেউ তো নেই। সুবল প্রায় মাটিতে শুয়ে গাড়ির নিচটাই উঁকি দিল। না, সত্যিই কেউ নেই, একদম ফাঁকা। ব্যাপারটা কি ঘটল? সুবল খাড়া হয়ে উঠে সামনে রাস্তাটায় তাকালো। সেখানেও কিছু নেই।
চোখ কিছুটা বিস্ফারিত করে সে বলল, বিশ্বাস করুন, আমি স্পষ্ট দেখেছি একটা মেয়ে ছেলে কেমন আলু থালু বেশে দাঁড়িয়েছিল, আর আমি ব্রেক কষার আগেই গাড়ির তলায়। তমাল হালকা একটা হাসি দিয়ে বলল, কি সুবল, এখন কি একটু নেশা টেশা ধরেছ নাকি? না, মানে আমার যেন মনে হলো মেয়ে ছেলে অনেকটা ওই কাজলার মতো দেখতে। ও সুবল, ঠিক আছে, চলো আর কথা বাড়িও না এখন। সুবল আলতো মাথা নেড়ে গাড়িতে উঠে বসল। তমাল উঠে বসল গাড়িতে। শ্রুতিও পা বাড়াতে গেল, আর ঠিক তখনই তার হাতে শীতল একটা স্পর্শ পেল সে। কে যেন টেনে ধরেছে তার হাত। শ্রুতির শিরদাঁড়া দিয়ে বয়ে গেল হিমেল স্রোত। চকিতে সে ঘুরল, দেখল একজন মাঝ বয়সী মহিলা তার শীর্ণ হাত দিয়ে চেপে ধরেছে শ্রুতির হাত। চাপা বিরক্তি নিয়ে শ্রুতি বলল, ওহ, হাতটা চেপে ধরেছো কেন? ভিক্ষে কি মুখে চাওয়া যায় না? হাত ছাড়ো। শ্রুতির কথায় মহিলা পাগলের মতো হেসে উঠল। আমি ছাড়লেও সে তোদেরকে ছাড়বে না, তোদের কাউকে ছাড়বে না। সে জেগে উঠেছে, মহান জাগাইছে তাকে। এবার তোদের মরণ হইবে, মরণ। তমাল ডাক দিল, শ্রুতি, কথা বাড়িও না, চলে এসো। কোনো পাগল টাগল হবে, উঠে এসো। শ্রুতিরও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল, তাই সে দ্রুত গিয়ে উঠে বসল গাড়িতে। সুবলও কোনো সময় নষ্ট না করে চালিয়ে দিল গাড়িটা। মহিলা তার খ্যান খ্যানে গলায় বলে উঠল, কাজলা মেয়ে ঘুমাই আছে শ্যামলা গায়ের বুকে, উঠবে জেগে সাঁঝের বেলায়, মরণ দেবে তোকে। উন্মাদ প্রায় মহিলার কথাগুলো চাপা পড়ে গেল গাড়ির ইঞ্জিনের শব্দতে। সন্ধে নামা আবছায়ায় গাড়িটা ছুটে চলল মেঠো রাস্তায়। তমাল কঠিন মুখ করে বসে আছে। শ্রুতি স্থির দৃষ্টি নিয়ে দেখে চলেছে সামনে থেকে ছুটে আসা পথটাকে। কিন্তু তারা যদি একবার পেছন ফিরে তাকাতো, তাহলে দেখতে পেত সন্ধ্যের অন্ধকারে আরো একজন ছায়ার মতো ছুটে চলেছে গাড়ির পেছনে। সেই ছায়া মূর্তির চোখে বিদ্যুতের ফলার মতো চিকচিক করছে প্রতিশোধের আগুন। ছোট্ট ঘরটা বেশ পছন্দ হয়েছে শ্রুতির। বাড়ির সামনে এক ফালি জমিও আছে। হয়তো একসময় ফুল ফুটতো এখানে, দেখাশোনার অভাবে এখন কেমন যেন জঙ্গলের মতো হয়ে গেছে। শ্রুতি মনে মনে ভাবল, একটা লোক দেখে পরিষ্কার করাতে হবে। এখন তো থাকবো এখানে। তাদের দেখাশোনার জন্য এবং রান্না বান্না করার জন্য একজন রাঁধুনি রয়েছে। শ্রুতি জানে তার শ্বশুরমশাই তার গায়ে কোনো আঁচও লাগতে দেবেন না, তাই সব ব্যবস্থা তিনি আগে ভাগেই করে রেখেছেন। যে জায়গাটাতে কারখানাটা গড়ে উঠেছে সেটা বাড়িটা থেকে মিনিট 5 লাগে গাড়িতে। এখন তো মাসখানেক থাকবে এখানে, একদিন তমালের সাথে ঠিক ঘুরে আসবে। শ্বশুরমশাই একটু আগে ফোন করেছিলেন। শ্রুতি রাস্তার ঘটনাটা বলতে গিয়েও চেপে গেছে। কেন যেন তার মনে হচ্ছে তার শ্বশুরমশাইও কোনো এক বিপদের আশঙ্কা করছেন, আর সেই উদ্দেশ্যেই তিনি শ্রুতিকে তমালের সাথে পাঠিয়েছেন। কিন্তু কোন বিপদের আশঙ্কা করছেন তিনি? নাকি যে বিপদের আশঙ্কা তিনি করছেন সেই বিপদ ইতিমধ্যেই গুটি গুটি পায়ে এগিয়ে আসতে শুরু করেছে? আরও একটা জিনিস বড় অবাক করেছে তাকে। বাড়িটা সুন্দর হলেও বাড়ির দেয়ালে কেমন যেন কালো ছোপ ছোপ দাগ, যেন মনে হচ্ছে বেশ কয়েক বছর আগে এই বাড়িটাতে আগুন লেগেছিল। চায়ের কাপটা হাতে নিয়ে এসবই ভাবছিল শ্রুতি। হঠাৎই বেড়ালের চাপা গড়গড়ে ডাকটা কানে যেতেই তার চমক ভাঙল। ডাকটা আসছে জানলার কাছ থেকে।
প্রায় কিছুটা দৌড়ে শ্রুতি জানলার কাছে গেল। দেখল দুটো চোখ জানলার নিচে আগুনের বিন্দুর মতো জ্বলছে। শ্রুতি বিড় করে বলল, এটা কি সেই বিকালের বিড়ালটা নাকি অন্য? বিড়ালটা হিংস্র ভঙ্গিতে মাটিতে আঁচড় কাটল, যেন ভীষণ ভীষণ একটা আক্রোশ মেটানোর জন্য ছটফট করছে সে। শ্রুতি চাপা অস্বস্তি নিয়ে রান্নার দিদিকে ডাকতে গেল, আর ঠিক তখনই তার চোখ আটকে গেল সামনের আলো ছায়ায় দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটার উপর। কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়িটার দিকে। শ্রুতির বুকটা তুলে উঠল প্রবলভাবে। সে চিনতে পেরেছে লোকটাকে। এই লোকটাই স্টেশনের চায়ের দোকানে বেঞ্চে বসে এই একই রকম দৃষ্টি নিয়ে দেখছিল তাকে। লোকটা কি তবে তাকে অনুসরণ করছে? কিন্তু কেন? বুকে সাহস জমা করে শ্রুতি ডাক দিল, এই যে শুনুন। হ্যাঁ, আপনাকে বলছি। লোকটা হাতে ধরা বিড়িটা বার দুই টান দিয়ে এগিয়ে এলো জানলার কাছে, কোলে তুলে নিল বিড়ালটাকে। বিড়ালটাও একটা ডাক ছেড়ে চোখ বুজে মুখ গুঁজে দিল লোকটার বুকে। শ্রুতি কিছুটা কড়া স্বরে বলল, আপনি এখানে কি করছেন বলুন তো? সেই স্টেশন থেকে দেখছি আপনি ফলো করছেন। মতলবটা কি? কি হলো? উত্তর দিচ্ছে না যে? লোকটা হাতে ধরা বিড়িটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তারপর বিড়ালটার গায়ে হাত বোলাতে বোলাতে বলল, পুটিকে নিতে এসেছি। সে তো এসেছিল বুঝতে পারছি। তা আপনার পুঁটি কি স্টেশনেও যায় আপনার সাথে চা খেতে? হ্যাঁ, সে সব জায়গায় আমার সাথে যায়। তারপর একটু থেমে গনগনে গলায় বলল, কি করতে এসেছিস এখানে? এমন ধারা প্রশ্ন শুনে শ্রুতি তো অবাক। বলে কি লোকটা? ঈষৎ গম্ভীর স্বরে এসে বলল, কি করতে মানে? আমি আমার স্বামীর সাথে এসেছি। ওকে নিয়ে কালই ফিরে যা, না হলে মারা পড়বি দুজনে। বেঘুরে মারা পড়বি। মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? মাহান তাকে জাগাইছে। এবারে সে আর তোদের ছাড়বে না। শোধ নিবে, শোধ। শ্রুতি কিছু উত্তর দেবার আগেই দরজা থেকে রান্নার দিদির গলাটা ভেসে এলো। ও দিদিমণি, কার সাথে কথা বলছেন? আরে দেখো না, এই লোকটা আমাকে। শ্রুতি জানলার দিকে আঙুল বাড়িয়ে দেখাতে গিয়ে থেমে গেল। কেউ নেই সেখানে। জানলার গড়া দিয়ে মুখ ঠেকিয়ে বাইরেটা দেখতে চেষ্টা করলো সে। সেখানে খেলা করছে আলো ছায়া, কিন্তু সেই আলো ছায়াতে নেই কেউই। আশ্চর্য হয়ে শ্রুতি বলল, একটু আগে জানালার ধারে দাঁড়িয়েছিল, আমাকে চলে যাওয়ার জন্য বলছিল। হ্যাঁ, কেমন দেখতে লোকটা? রোগাটির চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। জানলার ধারে একটা কালো বিড়াল গড়গড় করছিল। তাকে কোলে তুলে নিয়ে। ও দিদিমণি, আপনি মনে হয় কাজলার বাপটা কথা বলছেন। ওর কথায় কান দেবেন না। মাটা তো একটা পাগল, বাপটাও উলোসুলো হয়ে ঘুরে বেড়ায় এইখানে সেখানে। রান্নার দিদি বলে চলল অনেক কিছুই, কিন্তু সেসব শ্রুতির কানে ঢোকার আগেই যেন বাতাসে মিলিয়ে গেল। শ্রুতির বুকে এখন ঢেউ তুলছে একটা নাম, কাজলা। এই নামটা সে যেন আগে কোথাও শুনেছে, কিন্তু কোথায়? না, অনেক ভেবেও মনে করতে পারল না শ্রুতি। রান্নার দিদির গলাটা আবারও নাড়া দিল তাকে। ও দিদিমণি, কি হলো বলুন? ও হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলছো? বলছি রাতে তাহলে রুটি করবো তো? তাই করো। চলে গেল রান্নার দিদি। শ্রুতিও বসে পড়ল বিছানাটায় ধপাস করে। তার মন বলছে এখানে বড় রকমের একটা গোলমাল আছে, এবং এই গোলমালের শুরু অনেক অনেক আগে। কিন্তু কি সেই গোলমাল? রাত তখন অনেকটাই। শ্রুতি ডুবে আছে গভীর ঘুমে। আবারও সেই তরঙ্গের মতো ডাকটা ভেসে এলো ঘুমের মধ্যে।
ঘুমের চটকটা দুম করে ভেঙে গেল। কান খাড়া করে শুনতে চাইল সে ডাকটা, কিন্তু নিস্তব্ধ রাতে ঝিঝির ডাক ছাড়া তেমন আর কোনো শব্দ সে শুনতে পেল না। একবার তমালের ঘুমন্ত মুখের দিকে তাকালো। বোঝাই যাচ্ছে তমাল ডুবে আছে গভীর ঘুমে। এসে থেকে ছোটাছুটি গেছে অনেক। কাল থেকে কারখানার কাজ শুরু হবে, সকাল হলে সে বেরিয়ে যাবে। তাই ফিরে এসে রাতের খাবার খেয়েই সে শুয়ে পড়েছে। শ্রুতি আলতো একটা শ্বাস ছাড়ল, আর তারপর সে পাশ ফিরে শুতে গেল। কিন্তু তখনই তার মনে হলো লোহার দরজাটা কেউ আলতো হাতে খুলছে। শ্রুতি অস্ফুট স্বরে বলে উঠল, এত রাতে দরজা খুলছে কি? এখানে কি দরজায় চাবি দেওয়া হয় না? আরো একটুক্ষণ অপেক্ষা করল সে। কেমন একটা শব্দ আসছে বাইরে থেকে। এবার বিছানা ছেড়ে উঠে পড়ল শ্রুতি। তমালকে ডাকতে গিয়েও থেমে গেল। ধীর পায়ে সে বের হলো ঘর থেকে। বাইরে বারান্দায় মৃদু আলো জ্বলছে। সেই আলোর আভা পড়েছে সামনের এক ফালি জমিটার উপর। সেদিকে শ্রুতি দৃষ্টিপাত করল, আর দৃশ্যটা দেখেই নাড়া খেয়ে গেল সে। কেউ নির্দয় হাতে ছিঁড়েছে গজে ওঠা সমস্ত গাছগুলোকে, যেন ভীষণ একটা আক্রোশ মেটাতে চেয়েছে। কিন্তু কে করেছে সব? শ্রুতি অবশ্য শুনছিল সন্ধেবেলায় রান্নার দিদি বলছিল যে এর আগে নাকি কারখানাটা করার সময় বেশ কিছু লোকের সঙ্গে ঝামেলা হয়েছিল। তারাই কি তবে? চিন্তাটা নিয়ে শ্রুতি রান্নার দিদির থাকার ঘরটার দিকে এগিয়ে গেল। কিন্তু কিছুটা যেতেই সে দেখল ঘরের দরজাটা বন্ধ, অর্থাৎ সে ঘুমোচ্ছে। তাই তার পক্ষেও জানা সম্ভব নয় যে এই কাজটা কে বা কারা করেছে। এক মুহূর্ত দাঁড়ালো শ্রুতি, নিজেকে একটু গুছিয়ে নিল। মনে মনে বলল, বেশ, সকাল হোক, তারপর দেখা যাবে। ফিরতে শুরু করলো সে। কিন্তু শোবার ঘরের দরজার কাছে এসে দৃশ্যটা দেখে সে যেন পাথর হয়ে গেল। একটা প্রচন্ড রাগ, ভীষণ ঘেন্না যেন বুক ঠেলে উঠে আসতে চাইল। প্রায় তারই বয়সী এক মহিলা তমালের ঘুমন্ত দেহটাকে জড়িয়ে ধরেছে। মহিলার মুখটা আলতো দেখা যাচ্ছে ঘরের মৃদু আলোয়। কালচে চিবুকে ফুলের ছাপ আঁকা। দীর্ঘ হাত দিয়ে যেন আদর করতে চাইছে তমালকে। তমাল ঘুমের ঘোরে বিড়বিড় করে উঠল একবার, উফ, ছাড়ো, ঘুমোতে দাও। মেয়েটি ফিস ফিস করে বলল, হে শহর বাবু, দেখ কিনে তোর কাজলা এসেছে তোকে সুহাগ দিতে। নিবি লাই সুহাগ? আর পারল না শ্রুতি। ভীষণ রাগ আর প্রচন্ড ঘেন্নায় চোখ বুঝে চিৎকার করে উঠল সে। কি হচ্ছে এসব? চোখ বুজে হাঁটু গেড়ে বসে পড়ল শ্রুতি মেঝেতে। ঘরের ভেতর কেমন একটা হাওয়া যেন শন শন শব্দে পাক খেয়ে উঠল। শ্রুতি মেঝেতে বসা অবস্থাতেই বুঝতে পারল কেউ যেন আলগা ধাক্কা দিল তার শরীরে। এবার তমালের গলাটা কানে এলো। তমাল শ্রুতির কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলছে, এই শ্রুতি, শ্রুতি, এই শ্রুতি, কি হলো? এরকম করছো কেন? শ্রুতি প্রচন্ড এক ঘেন্নায় ঠেলা দিল তমালকে। তুমি এত খারাপ, এত? তমাল আবার এগিয়ে এলো, আলতো হাত রাখলো শ্রুতির কাঁধে, নরম স্বরে বলল, কি হয়েছে বলো আমায়। কি জন্য এরকম করছো? কে ওই মেয়েটা? বলো কে? কেন এসেছিল সে এত রাতে তোমার কাছে? শুধু কাছে নয়, একেবারে বিছানায়। ছি! এই কি সব বকছো তুমি? কোন মেয়ে? কে এসেছিল? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে আমার। এসে থেকে যা ঘটছে তাতে মাথা ঠিক রেখেছি, কিন্তু একটু আগে দরজা খোলা পেতে মেয়েটাকে একেবারে বিছানায়। কোন স্ত্রী এই দৃশ্য দেখে মাথা ঠিক রাখতে পারে? হ্যাঁ, কি বারবার মেয়েটা মেয়েটা করছো? কোন মেয়েটা? কাজলা। কাজলা নামটা শুনে
একটু যেন গুটিয়ে গেল তমাল, কিন্তু পরক্ষণেই গলা উঁচিয়ে বলল, অসম্ভব, সে এখানে আসতেই পারে না। শ্রুতির রাগ এবার যেন বাঁধ ভাঙল। ছুটে গিয়ে খামচে ধরল তমালের বুকের গেঞ্জিটাকে, দাঁত চিবিয়ে সে বলল, কেন অসম্ভব? বলো কেন অসম্ভব? এই তো একটু আগেই সে এসেছিল, তোমাকে জড়িয়ে ধরে আদর করতে চেয়েছিল। তাহলে কেন অসম্ভব? হ্যাঁ, কিসের অসম্ভব? আমাকে পাগল বানাতে চাইছো তুমি? উন্মাদ প্রমাণ করতে চাইছো? সত্যি তুমি উন্মাদ হয়ে গেছো শ্রুতি। তোমার কথা মতো যদি কেউ এখানে এসেও থাকে, সে গেল কোথায়? তোমার মনের ভুল এগুলো। বাইরের বাগানে যে গাছগুলো মেয়েটা এভাবে তছনছ করেছে, সেটাও আমার মনের ভুল? বলো। গাছগুলোকে মানে? রান্নার দিদি চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু সে ভেতরে ঢোকার সাহস পায়নি। এতক্ষণে কিছুটা সাহস জমা করে সে বলল, হ্যাঁ দাদা বাবু, সত্যি কেউ গাছগুলো ভেঙে চুরে দিয়েছে, আমিও নিজের চোখেই দেখলাম। তমাল যেন কিছুটা থ হয়ে গেল। একটু গুছিয়ে নিয়ে এসে বলল, কিন্তু কাজলা কিভাবে আসবে? সে তো বছর চারেক আগে। থেমে গেল তমাল। শ্রুতির জল ভর্তি চোখের দিকে তাকালো। গভীর স্বরে সে তাকে বলল, বিশ্বাস করো শ্রুতি, আমি নিজেও জানি না কিভাবে এসব হচ্ছে, কেনই বা হচ্ছে, কিন্তু আমি কোনো মেয়েকে এখানে দেখিনি। তুমি একটু শান্ত হও প্লিজ। সকাল হোক, আমার মনে হচ্ছে আবারও কেউ আমাদের কারখানাটা বন্ধ করে দিতে চাইছে, তাই ঝামেলা পাকাচ্ছে। প্লিজ ট্রাস্ট মি। শ্রুতি ঝাঁপিয়ে পড়ল তমালের বুকে, হাউ হাউ করে কেঁদে চলল। আমাকে ঠকিও না, আমি তোমার সত্যি ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভীষণ। তমাল আলতো হাত বুলিয়ে দিল শ্রুতির মাথায়। শান্ত হও, মাথা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। তমাল বলল বটে, কিন্তু দুটো ঢলো ঢলো চোখ যেন দুলে উঠল চোখের পর্দায়, আর বুকটাও দুলে উঠল সাথে সাথে। তার মন বলে উঠল, তবে কি সত্যি কোনোভাবে? না না, তাই বা কি করে সম্ভব? রান্নার দিদি ধীর পায়ে ফিরতে শুরু করলো নিজের ঘরে, আর শয়নকক্ষের আলো ছায়া ঢাকা মেঝেতে কোনো এক অবুঝ কান্না ভেজাতে লাগল তমালের লোমশ বুক। তমালের আশঙ্কায় সত্যি, কারখানায় আবারও কেউ বা কারা গোলমাল পাকাতে চাইছে। তাই ম্যানেজারের ফোন পেয়ে সকাল হওয়ার আগেই বেরিয়ে গেছে তমাল। শ্রুতিও একটু সহজ হয়েছে এখন। তারও মনে হচ্ছে কালকে রাতের ঘটনাটা কিছুটা তার মনেরই ভুল হয়তো। কিন্তু কাজলা, এই নামটা যেন বুক থেকে তার বের হতে চাইছে না। কে এই কাজলা? বারবার এই নামটা কেন এসে পড়ছে তাদের মধ্যে? শুধুই কি পরিস্থিতি, নাকি অদৃশ্য কোনো জাল জড়াচ্ছে তাকে এই কাজলা নামক মেয়েটার সাথে? হঠাৎ একটা চিন্তা মাথায় আসতেই বিছানা ছেড়ে উঠে পড়ল শ্রুতি। ঢোকার মুখে সেই দুর্ঘটনায় ড্রাইভার সুবল এই কাজলা নামটাই তো বলেছিল, কিন্তু কেন? হঠাৎ এতজন থাকতে সুবল ওই নামটাই কেন বলল? আর কাজলার বাবাই বা তাকে এভাবে অনুসরণ করছে কেন? কিছু তো একটা কারণ আছে। দ্রুত তৈরি হয়ে নিল শ্রুতি। একবার সে নিজে যাবে সেখানে। তার মন বলছে তার চোখের আড়ালে কিছু একটা যেন ঘটে চলেছে, আর তাকে সেটা জানতেই হবে। বের হওয়ার মুখে দেখা হলো রান্নার দিদির সাথে। রান্নার দিদি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, দিদিমণি, এই ভর দুপুরে চললেন কোথায়? এই একটু গাটা ঘুরে দেখবো। রোদ উঠেছে, বেশিক্ষণ ঘুরবেন না বুঝলেন, এক্ষুনি ফিরে আসবেন। হ্যাঁ, আসবো।
শ্রুতি পা বাড়াতে গেল, রান্নার দিদি আবারও কিছু ডাকল। বলছি দিদিমণি। শ্রুতি ঈষৎ ঘাড় ঘুরিয়ে বলল, হ্যাঁ বলো। বলছি রাস্তায় কারোর সাথে দেখা হলে কথাটা তো বিশেষ বলার দরকার নেই। কার মনে এখন কি মতলব আছে, এমনিই তো জানেন কারখানাটার জন্য কিছু গোলমাল চলছে, তাই বলছি আর কি। আর ওই দক্ষিণ পাড়ের দিকে যাবেননি কেন? ওইদিকে গেলে কি হবে? না মানে তেমন কিছু না, ওই মানে আসলে ওই পাড়ার 2-1 জনের সাথে এর আগে কারখানা নিয়ে তো ঝামেলা হয়েছিল, তাই বলছিলাম আর কি। ঠিক আছে। শ্রুতি বাইরে রাস্তায় পা বাড়ালো। রোদ অবশ্য একটু চড়ায়, তবু প্রচুর গাছগাছালি বলে রোদে ঝাঁঝটা অতটা গায়ে লাগছে না। কিছুটা আনমনে হেঁটে চলেছে শ্রুতি। হঠাৎ রাস্তার মুখটাতে এসে সে থেমে গেল। বেশ কিছুটা দূরে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে কালকে রাতের সেই মহিলা। শ্রুতিকে গাছটার দিকে এগিয়ে যেতে দেখে মহিলা এক পলক আগুন দৃষ্টিতে তাকালো তার দিকে। শ্রুতি হাত তুলে ডাক দিল, এই শোনো। শ্রুতির ডাকে মহিলা উল্টো দিকে ঘুরল আর তারপর যেন দৌড়াতে শুরু করলো। শ্রুতি গলা উঁচিয়ে ডাক দিল, এই যে কাজলা, শোনো, তোমায় বলছি। নামটা যেন আপনা হতেই বেরিয়ে গেল শ্রুতির গলা থেকে। মেয়েটি ঘুরে তাকালো, চোখে এখনো সেই আগুনের দৃষ্টি। কিন্তু শ্রুতির যেন মনে হলো মেয়েটি বিশেষ কোনো জায়গায় তাকে নিয়ে যেতে চাইছে। কিছুটা মন্ত্রমুগ্ধের মতোই ছুটে চলল শ্রুতিও। আরো কিছুটা যেতেই বসতির সামনে এসে মেয়েটা যেন কর্পূরের মতো উবে গেল। শ্রুতি একটা ঝাঁকুনি খেয়ে গেল, যেন বিড়বিড় করে বলল, কোথায় গেল মেয়েটা? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? গলা উঁচিয়ে ডাক দিতে চাইল শ্রুতি, কিন্তু তার আগেই পেল একটা শীতল স্পর্শ। চমকে দেখল সেই উন্মাদ প্রায় মহিলা। রান্নার দিদি বলছিল এই মহিলাই নাকি কাজলার মা। তাহলে তো এর কাছেই কাজলার খোঁজ পাওয়া যাবে। কিন্তু শ্রুতি কিছু জিজ্ঞেস করার আগেই মহিলা খ্যান খ্যানে গলায় বলে উঠল, ছাড়বেনি, সে কাউকে ছাড়বেনি, সব কটা মরবে। বলেই শ্রুতির হাত ছেড়ে সে হাঁটা দিল সামনে রাস্তা ধরে। কিছুটা গিয়ে সে থামল, ঘাড় ঘুরিয়ে একবার শ্রুতিকে দেখল আর তারপর সুর টেনে বলতে শুরু করলো, আধারে জ্বালাই রাখে আগুনের কুণ্ড, কালো মেয়ে চিবাই খাবে পাপিষ্টের মুন্ড। একটু একটু করে মিলিয়ে গেল উন্মাদ প্রায় মহিলাটি। শ্রুতি শুধু পাথর হয়ে দাঁড়িয়ে রইল ওখানে। একটা কাক তারস্বরে তার মাথার উপর ডাকতে ডাকতে চলে গেল। একবার চারদিকটা দেখল শ্রুতি। জায়গাটা সে চিনতে পেরেছে। কালকে ড্রাইভার সুবল এই জায়গাটাতেই ব্রেক কষেছিল। কেউ একজন গাড়ির নিচে চাপা পড়েছে এই আশঙ্কায়। আশঙ্কা না ভুল? তবে কি সুবলেরও তারই মতো মনের ভুল হচ্ছে, নাকি সত্যি কোনো বিপদের চক্রবুহে আটকে পড়েছে শ্রুতি, তমাল বা আরো কেউ? এই ভাবনাটা নিয়েই ঘুরতে গেল শ্রুতি। আর তখনই ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করলো সে। চকিতে ঘুরল, দেখলো সেই উলোচুলো লোকটা না, যে কোনো লোক নয়, কাজলার বাবা। এখনো তার হাতে একটা জ্বলন্ত বিড়ি। সেটাই টান মেরে সে বলল, ফিরে যাসনি এখনো? শুনলি না আমার কথা? মরণ তোদের গিলে খাবে, দেখিস। শ্রুতি চোখ ঈষৎ বড় করে তাকালো লোকটার দিকে। মৃদু স্বরে বলল, আপনি বারবার আমাদের ফিরে যেতে বলছেন কেন বলুন তো? এখানে থাকলে ক্ষতি কি হচ্ছে আপনার? তোর মাথা পাগল হয়েছে, তুই বুঝছিস না? মারা পড়বি, পালা পালা। না, যাব না। এখানে আমার স্বামী কারখানায় কাজে এসেছে, সে কাজ শেষ না পর্যন্ত এখানেই থাকবো।
আরে পাগল হয়ে গেছিস? পাগলামি করিস না, আমার কথা শুন। যা যা, বাড়ি যা, খবর আছে, দেখ গে, যা যা। বলেই লোকটা হাতে ধরা বিড়িটা ছুঁড়ে ফেলে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। শ্রুতি পাথর দৃষ্টিতে দেখল লোকটা চলে যাওয়াটা। হঠাৎ তার মনে হলো লোকটা কি একটা খবর আছে বলল না? তবে কি তমালের কোনো বিপদ হলো? কারখানায় তো গোলমাল হচ্ছিল, সেই কারণে কি কিছু? শ্রুতির মনে পড়ল বেখেয়ালে সে ফোনটা ফেলে এসেছে। গলা থেকে তার আপনা হতেই ছিটকে এলো। ও শিট! পাগলের মতো দৌড়াতে শুরু করলো শ্রুতি। এক দৌড়ে এসে থামলো লোহার দরজাটার সামনে। হাঁ করে প্রথমে একটু দম নিল, নিজেকে গোছালো, তারপর ধীর পায়ে এসে ভেতরে ঢুকলো। কিন্তু শ্রুতি তখনও জানতো না যে এত ভয়ঙ্কর একটা দৃশ্য তার জন্য অপেক্ষা করছে। ভালি জমিটাকে টপকে সবে মাত্র কয়েক পা এগিয়েছে, ঠিক তখনই রান্নার দিদির ভয়ঙ্কর আর্তনাদটা শুনতে পেল সে। কেঁপে উঠল শ্রুতি। এক মুহূর্ত বুঝতে চেষ্টা করলো আর্তনাদটা ঠিক কোন দিক থেকে এলো। না, বুঝতে সে পারল না। কাঁপা পায়ে সে এগিয়ে গেল রান্নার দিদির ঘরের দিকে। আর ঠিক তখনই চাপা গোঙানিটা তার কানে এলো। আওয়াজটা আসছে তাদের শোবার ঘরের দিক থেকে। প্রায় দৌড়ে গেল শ্রুতি। আর যে দৃশ্যটা দেখলো তাতে তার শরীর যেন অবশ হয়ে গেল। মেঝেতে পড়ে আছে রান্নার দিদি, রক্তের স্রোতে ভেসে যাচ্ছে তার শরীর। ছুটে যেতে গেল শ্রুতি, কিন্তু তার মনে হলো যেন একটা কালো ধোঁয়ার মতো কিছু তাকে ধাক্কা দিয়ে চলে গেল। কিন্তু শ্রুতি এখন এসবকে গ্রাহ্য করলো না। ছুটে গিয়ে সে আঁকড়ে ধরল রান্নার দিদির প্রায় অচেতন রক্ত স্নাত দেহটাকে। আলতো ঝাঁকুনি দিয়ে সে বলল, দিদি, ও দিদি, কি করে হলো এসব দিদি? রান্নার দিদি আলতো চোখ খুলল, অস্ফুট স্বরে এসে বলল, আমি রান্নার সেরে একটু বিশ্রাম নিচ্ছিলাম। মনে হলো কেউ যেন এই ঘরে এসে ঢুকলো। আমি ভাবলাম আপনি, তাই জানতে এসেছিলাম সানের জল দেব কিনা। কিন্তু দেখলাম আপনি নন। তাই চোর ভেবে যেই তার হাত ধরে টান দিয়েছি, অমনি সে তার লম্বা হাতটি টিপে ধরলো আমার গলা। আমি ছাড়াতে চাইলাম, কিন্তু সে তার ধারালো নখ দিয়ে ছিঁড়ে দিল বুকটা। রান্নার দিদি হাঁপাচ্ছে প্রবল ভাবে, চোখ বুঝে আসছে তার। কাঁপা স্বরে শ্রুতি বলল, কে কে বেটা? কাজ বলতে বলতেই রান্নার দিদির চোখ বুজে গেল। শ্রুতি যেন ভয়ে পাথর হয়ে গেল। বিড়বিড় করে সে বলল, ও গড, কি করবো এখন আমি? বিছানা থেকে ছো মেরে তুলে নিল ফোনটা শ্রুতি আর রিং করলো তমালকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর তমাল ধরল। হ্যাঁ বলো। তুমি কোথায়? এক্ষুনি বাড়ি এসো, এক্ষুনি। শ্রুতির উদ্বিগ্নতা নাড়া দিয়েছে তমালকেও। সে ঈষৎ কাঁপা স্বরে বলল, কি হয়েছে শ্রুতি? তুমি এরকম করছো কেন? ভীষণ বিপদ। রান্না দিদি। কি হয়েছে দিদির? হ্যালো হ্যালো শ্রুতি, হ্যালো, কি হয়েছে? রান্না দিদিকে কেউ? কথাটা শেষ করতে পারল না শ্রুতি। প্রচণ্ড আতঙ্ক আর কষ্ট যেন বুঝিয়ে দিল তার গলাটাকে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল সে। হাতে ধরা মোবাইলটায় শুধু ভেসে আসতে লাগলো তমালের গলাটা। শ্রুতি, আমি আসছি, এক্ষুনি আসছি, ভয় পেও না, এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো শ্রুতি, শুনতে পাচ্ছ শ্রুতি? রাত প্রায় 10টা। তমাল ফেরেনি এখনো, ফোনও রিসিভ করছে না। শ্রুতি বিছানায় বসেছিল পাথর হয়ে। ঘণ্টাখানেক আগে শ্বশুরমশাইয়ের সাথে শেষ কথা হয়েছে তার। তিনি কাল সকালেই আসছেন। কারখানার কাজটাতেও আবারও ঝামেলা শুরু হয়েছে।
কে একজন যেন পড়ে গেছে উঁচু বাঁশের মাচা থেকে কাজ করার সময়। শ্রুতির মনে হচ্ছে এখান থেকে চলে যেতে পারলে সে বেঁচে যায়, কিন্তু আদৌ কি সে ফিরে যেতে পারবে? কেন যেন তার মনে হচ্ছে কোনো এক শক্ত জালে আটকে গেছে তারা। এই জাল কেটে বের হবার কোনো উপায়ই সে দেখতে পাচ্ছে না। লোহার দরজাটা খোলার আওয়াজটা কানে যেতেই এক লাফে বিছানা থেকে নামলো শ্রুতি, দৌড়ে গেল বারান্দায়। তমাল ধীর পায়ে গিয়ে আসছে, খুবই বিধ্বস্ত লাগছে তাকে। কাছে আসতেই শ্রুতি মৃদু স্বরে জিজ্ঞেস করল, রান্নার দিদি কেমন আছে এখন? তমাল আলতো মাথা নেড়ে ঘরের দিকে পা বাড়াল। শ্রুতি নীরবে অনুসরণ করল তাকে। একটা চেয়ার টেনে তমাল শরীরটা যেন ছুঁড়ে দিল। শ্রুতি আবারও জিজ্ঞেস করল, কেমন আছে রান্নার দিদি? জ্ঞান ফিরেছে? তমাল শূন্য এক দৃষ্টি নিয়ে তাকালো শ্রুতির দিকে, তারপর ভারী স্বরে বলল, রান্নার দিদি ঘন্টাখানেক আগে মারা গেছে। দেহ পোস্টমর্টেমে পাঠিয়েছে, কাল সকাল নাগাদ পাওয়া যাবে। আসলে অনেকটা রক্তক্ষরণ হয়েছে তো। ও বাড়িতে খবর দেওয়া হয়েছে? ওর ছেলেও ছিল আমাদের সাথে। ছেলেটার জন্য খুব খারাপ লাগছে। কিভাবে যে কি হয়ে গেল, রতনদের দলটাই আবার এরকম করছে কিনা তাও ধরতে পারছি না। যাই হোক, কাল বাবা আসুক, তারপর দেখি কি হয়। সেরকম হলে তুমি বাবার সাথে ফিরে যেও। আর তুমি? দেখি, আমাকে আরো বেশ কয়েকটা দিন এখানে থাকতে হবে মনে হচ্ছে। শ্রুতি বিছানায় বসে পড়ল ধপাস করে। বাইরে রাত গড়িয়ে চলল, আর ঘরের ভেতর দুটো মানুষ শুধু নিষ্প্রাণ নিশ্চল হয়ে অপেক্ষা করতে লাগলো সকাল হবার জন্য। সকাল হবার একটু পরেই মানুষবাবু এসে হাজির হয়েছেন। সবটুকু শুনে তিনিও যেন কিছুটা আতঙ্কিত। তমালকে নিয়ে তিনি বেরিয়ে গেছেন থানায়। তমাল একটু আগে ফোন করে জানিয়েছে তাদের ফিরতে বিকেল হয়ে যাবে। সামান্য কিছু খেয়ে নিয়ে তৈরি হলো শ্রুতি। কাঁধে ব্যাগটা নিয়ে সে বাইরে বের হলো। লোহার দরজাটার কাছে এসে দেখল একজন উর্দিধারী দাঁড়িয়ে। শ্রুতি বুঝল তার শ্বশুর মশাই তার নিরাপত্তার জন্য এই ব্যবস্থাটা করেছেন। উর্দিধারী শ্রুতিকে দেখে কয়েক পা এগিয়ে আসতেই তাকে হাত তুলে থামিয়ে দিল শ্রুতি। তারপর দ্রুত পা বাড়ালো সামনের রাস্তায়। বেশ খানিকটা হাঁটার পর সে এসে থামল ঝাঁটির জঙ্গলটার কাছে। উদ্গ্রীব চোখ খুঁজতে চাইল তাকে। শ্রুতির যেন কেন মনে হয়েছিল যে এখানেই তাকে পাওয়া যাবে, কিন্তু নেই। সে এখানে নেই, সে চারধারে কোথাও নেই। বুক ঠেলে শ্বাস বের হয়ে এলো। ধীর পায়ে সে এগিয়ে চলল বসতিটার দিকে। তাকে যে পেতেই হবে, খুঁজে পেতেই হবে অদৃশ্য জালের সুতোগুলোকে। কিছুটা কাঁপা পায়ে শ্রুতি বসতির ভেতর ঢুকল। ভেতরে পায়ে চলা পথের দুপাশে ছোট ছোট মাটির চালা ঘর। চালা ঘরের মাটির দাওয়ায় খেলা করছে ন্যাংটাপুটো ছেলের দল। শ্রুতি সব কিছুকে টপকে এগিয়ে চলল। আরও কিছুটা যেতেই সে দেখল একটা হাত কলের সামনে বেশ কিছু বৌঝি তাদের হাঁড়ি বাসন মাজা ঘষা করছে। তাদের একজনকে জিজ্ঞেস করল, আচ্ছা, কাজলাদের বাড়ি কোন দিকে? মেয়েটি কিছুটা ভ্রু কুঁচকে দেখল শ্রুতিকে। বাকি মেয়েগুলো কেমন একটা দৃষ্টিতে দেখতে লাগলো তাকে। যেন ভীষণ এক অস্বস্তি হতে লাগলো শ্রুতির। মনে হচ্ছে সে যেন এক ভীষণ অপরাধ করতে যাচ্ছে। মেয়েটি আঙুল দেখিয়ে রাস্তা বুঝিয়ে দিতেই শ্রুতি দ্রুত জায়গাটা ছেড়ে এগিয়ে গেল। মিনিট কয়েক হাঁটার পরে চালা ঘরটা সে দেখতে পেল। ঘরটার সামনের দাওয়ায় বসে আছে সেই বিড়ালটা। শ্রুতি বুঝতে পারল এটাই কাজলাদের বাড়ি। বুকের ভেতর চাপা অস্বস্তি যেন
নিজেকে গুছিয়ে নিয়ে সে ডাক দিল, কেউ আছেন? একটু বাইরে আসবেন। কোনো উত্তর এলো না। কেমন যেন চাপা নিস্তব্ধতা পাক খেয়ে চলেছে গোটা চালাঘরটা জুড়ে। শুধু কয়েকটা শালিক পাখি কিচির মিচির করে ঝগড়া করে চলেছে ঘরের চালটায়। শ্রুতি একবার চারিদিকটা দেখল, তারপর আবারও ডাক দিল, কেউ যদি থাকেন একবার বাইরে আসবেন। না, এবারও কোনো উত্তর নেই। ঘর থেকে বের হয়ে এলো না কেউই। শ্রুতি কাঁপা পায়ে মাটির দাওয়াটাই উঠল, এগিয়ে গেল সামনের ঘরটার দিকে। আরও একবার গলা উঁচিয়ে ডাকতে যাচ্ছিল, ঠিক তখনই দুটো পুরুষালী হাত তার মুখ চেপে ধরে ঝড়ের বেগে তাকে ঘরের ভেতর টেনে নিল। এক মুহূর্তের জন্য শ্রুতির চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা কাটা মাছের মতো লাফাতে শুরু করলো। নিজেকে হাতের শেকলটা থেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে। মুখ দিয়ে বের হয়ে এলো চাপা আর্তনাদ। আরেকটু পরে অর্ধ পরিচিত গলাটা ভেসে এলো, কি জন্য এখানে এসেছিস? তোকে চলে যেতে বলেছি, এত বলাতেও শিক্ষা হয়নি তোদের? লোকটা হাতের শেকলটা এবার হালকা করলো। শ্রুতি দম নিল একটু, তারপর চোখ বড় করে তাকালো লোকটার দিকে। খোঁচা খোঁচা দাড়ি ভর্তি মুখটায় বিরক্তির ছাপ স্পষ্ট। একই রকম ঘর ঘরে গলায় সে বলল, মেয়ে, ভালো কথা বলছি, শোন, এই গা ছেড়ে চলে যা, না হলে মাহান তোদের সব কটাকে শেষ করে দেবে। মাহানের ক্ষমতা তোরা জানিস লাই। শ্রুতি স্থির দৃষ্টিতে দেখল লোকটাকে, তারপর দৃঢ় গলায় বলল, কাজলা কোথায়? কাজলা? তাকে তুই কোথা পাবি? সে তো বছর চারেক আগেই আমাদের ছিঁড়ে। না, আমি তাকে দেখেছি, একবার দুবার নয় বারবার দেখেছি। ভুল ভুল ভুল, সব তোদের মনের ভুল। কাজলা নেই, তোরাই তাকে মেরে ফেলেছিস। শেষটাই লোকটার গলাটা যেন উগড়ে আসা কান্নায় বুঝে গেল। শ্রুতি ছোট্ট একটা শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, মাহান কে? লোকটা এবার খেঁচে উঠল, কেন বিপদ বাড়াচ্ছিস? হ্যাঁ, কেন বিপদ বাড়াচ্ছিস? যা না, যা এখান থেকে যা। শ্রুতি মাথা নাড়ল। না, সবটা না জেনে আমি এক পাও নড়ব না। এতে যদি আমার বিপদ হয় হবে, কিন্তু সত্যিটা আমি না জেনে যাব না। লোকটা এক পলক শ্রুতিকে দেখল, আলতো দোলালো মাথাটা, তারপর মৃদু স্বরে বলল, বেশ, বস, ওই মাচাটায় বস। শুন তবে, তারপরে যা বুঝিস তাই করিস। শ্রুতি অনুভব করলো লোকটা যেন একটু একটু করে ভেঙে পড়ছে। শ্রুতির চোখ এক পলক খুঁজতে চাইল কাজলার মাকে, পেল না। বসলো সে মেঝেটায়। লোকটা এবার বলতে শুরু করলো, 4 বছর আগে যখন কারখানাটা তৈরি হয়, তখন এই বসতির বেশ কয়েকজনের সাথে আমিও কাজ পাই। কয়েকদিনের মধ্যেই মালিক আমার কাজে খুশি হয়, তাই কারখানা তৈরির দেখাশোনার কাজটা দেয় আমাকে। আমিও ডুবে গেলাম কাজে, নামা খাওয়া ভুলি গেলাম প্রায়। কাজলা তাই আমার খাবারটা নিয়ে যেতে শুরু করলো কারখানাতে, কিন্তু তখনও বুঝিনি যে কাজলার এই যাওয়াটাই কাল হয়ে যাবে। লোকটা থামলো একটু, হয়তো গোছালো নিজেকে। শ্রুতিও চোয়াল কঠিন করে তাকিয়ে রইল তার দিকে। লোকটা আবারও বলতে শুরু করলো, একদিন কাজলা আমার জন্য পান্তা ভাত নিয়ে গেছে। আমিও হাত পা ধুয়ে বসেছি খেতে। সবে 2 গ্রাস খেয়েছি, অমনি কানে এলো ধপাস করে একটা শব্দ, আর কেউ যেন ইংরেজিতে কিছু একটা বললে। Oh shit! কাজলাকে দেখলাম হেসে লুটিয়ে পড়ছে। ব্যাপারটা কি হয়েছে বুঝার জন্য তাকিয়ে দেখি তমাল দাদাবাবু কিছুতে পিছলে পড়ে গিয়েছে। কাজলা ছুটে গেল হাসতে হাসতে। ও শহর বাবু, তুই তো হাঁটতেই পারছিস না রে, একেবারে চিৎপটাং। হ্যাঁ, আসলে জায়গাটা জল পড়ে এত স্লিপারি হয়ে গেছে যে বুঝতেই পারিনি। উফ! তমাল দাদাবাবুর মুখে যন্ত্রণার একটা আওয়াজ বের হলো। কাজলা আতকে ছুটে গেল।
হে কি সাহার বাবু, তোর তো কপালটা কেটে গেছে, রক্ত পড়ছে। কাজলা শাড়ির আঁচলটা ছিঁড়ল কিছুটা, তারপর ওই সেটা দিয়ে বেঁধে দিল ওই কেটে যাওয়া জায়গাটা। তমাল দাদাবাবু যেন লজ্জা পেল একটু। আরে আরে ঠিক ঠিক আছে, ঠিক আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নেব। না রে শহর বাবু, পাথর কাটা, বিষ হয়ে যাবে। নারা, আমি বাটনের ব্যবস্থা করছি। তোমায় এত ব্যস্ত হতে হবে না, ও ঠিক হয়ে যাবে। কাজলা এক পলক দেখলো তমাল দাদাবাবুকে, তারপর মাথা নামিয়ে ফিরে গেল বাবার কাছে। তমাল দাদাবাবুও চলে গেল নিজের কাছে। কিন্তু কাজলা বা কেউই বুঝতে পারল না বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে একজন আগুন চোখে দিকে চলেছে সব। সে আগুনের শিখায় প্রচন্ড রাগ যেন দাউ দাউ করে জ্বলছে। সন্ধ্যায় মুখে কাজলার মা শিলনোড়ায় কিছু পাতা শিকড় বাকড় বাঁটছিল। কাজলা তার পোষা বিড়াল পুঁটিকে নিয়ে বসেছিল মাটির দাওয়াতে। কিছুটা অবাক হয়ে সে জিজ্ঞেস করলো, এসব কি জন্য বাড়ছিস মা? বাবার কি শরীর খারাপ? না রে, তুখন বললি না শহর বাবুটার কপালটা কেটে গেছে, দেখবি রাতের দিকে জ্বর আসবে, যা একটু দিয়ে আয়। সে কি লিবে? তাছাড়া বাবা কিছু বলবে না তো? না, তোর বাবাই তো বললো বাটন করতে। কাজলা বাটিটা নিয়ে আঁচল চাপা দিয়ে কিছুটা কাঁপা পায়ে এগিয়ে চলল। বুকটা কেমন যেন একটু ডিপ ডিপ করে কাঁপছে। মনে হচ্ছে শহর বাবুটা আবার রেগে যাবে না তো। বেশ কিছুটা যাবার পরেই পেছন থেকে ডাকটা আসে, কিরে কাজলা, আঁচলে লুকিয়ে কি নিয়ে যাচ্ছিস? কাজলা কিছুটা চমকে তাকালো, দেখলো রতন দাঁড়িয়ে। ঠোঁট খানিকটা উল্টে বলল, ও রতন তুই? বলেই সে আবারও পা বাড়ালো। রতন যেন বাধা দিতে চাইল কাজলাকে। কিরে, কি হলো বললি না তো? আঁচলে লুকিয়ে কি নিয়ে যাচ্ছিস? লুকিয়ে নিয়ে যাব কেনে? মা বাটন করে দিয়েছে, শহর বাবুকে দিতে যাচ্ছি। ও তোর যাবার দরকার নাই, সে না হয় আমি দিয়ে আসবো। ওসব শহর বাবুদের বিশ্বাস লাই। তুই কি বাটন দিবি? তুই গাছ গাছটার কি বুঝিস? আমি মহান, গাছ গাছড়া না বুঝি, ঝাড়ফুঁক তো বুঝি। তুই ফিরে যা, আমি সময় মতো ঝাড়ফুঁক করে দিয়ে আসবো। আমি তোর কথা শুনবো কেনে? শুনবিলা কেনে? আর কমাসের মধ্যে তোর সাথে আমার বিয়া হবে যে রে। আমি 2-1 দিনের ভিতরেই তোর বাপের সাথে কথা বলবো। এখন তো বলিস নি, যখন বলবি দেখা যাবে। বলেই কাজলা দ্রুত পা বাড়ালো। রতন চেঁচাই উঠল, তুই ভুল করছিস কাজলা, নিজের বিপদটা নিজেই বাড়াচ্ছিস। কাজলা যেতে যেতেই ঘাড় ঘুরিয়ে হাসতে হাসতে বলল, মহান তো আছে, ঝাড়ফুঁক করে বিপদ কাটাই দিবে। দুলে দুলে হাসতে হাসতে সামনের রাস্তায় অদৃশ্য হয়ে গেল কাজলা। রতন শুধু চুয়াল কঠিন করে দাঁড়িয়ে রইল ওইখানে। বিড়বিড় করে বলল, একজন মহানের ক্ষমতা তুই বুঝিস লাই এখনো, বুঝবি বুঝবি, সময় হোক। লোহার দরজাটার কাছে গিয়ে আবার একটু থমকালো কাজলা। ভাবলে ফিরে যাবে, কেমন যেন সাহস হচ্ছে না তার। খানিকটা বেখেয়ালে দরজাটা খুলে ভেতরে ঢুকে বসে। ফালি জমিটা পেরিয়ে যেতে যেতে একবার তাকালো ফুল গাছগুলোর দিকে। আলতো হাত ছোঁয়ালো গাছে, তারপর কাপা পায়ে এগিয়ে গেল ঘরটার দিকে। দরজার কাছে এসে দাঁড়ালো কাজলা। নুপুরের ঝিনঝিন শব্দ তমাল দাদাবাবুর কানে গেল। কিছুটা জড়ানো গলায় সে বললে, কে? আমি কাজলা শহর বাবু। কাজলা? ও আচ্ছা, ভেতরে এসো। কাজলা দুরু দুরু বুকে ভেতরে ঢুকলো। তমাল আলগা হেসে বললে, কি হলো, কিছু বলবে? হ্যাঁ, ওই মানে মাই বাটনটা দিল। কি হবে ওটা দিয়ে? তখন পাথরে অতটা কেটে গেল, বিষ হয়ে যাবে। কপালের কাটায় এটা লাগাই দিলে সেরে যাবে তাড়াতাড়ি। বেশ, তাহলে দিয়ে যাও। কাজলা একটু ইতস্তত করলো, তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে আলতো হাতে বুলাই দিল বাটনাটা
ওই ওই কাটা জায়গায়। আর ঠিক তখনই কাজলা তার হাতে গরম ছোঁয়া পেল। কিছুটা চমকে উঠে বলল, হে কি শহর বাবু, তোর গায়ে তো বেশ জ্বর। তখনই বলেছিলাম পাথর কাটায় বিষ হবে। তারা আমি ব্যবস্থা করছি। রান্নাঘরটা কোথায় বল? আরে তুমি অত চিন্তা করো না, জ্বরের ওষুধটা ফুরিয়ে গেছে, কাল সকালে কিনে নেব। তুমি এখন বাড়ি যাও, সন্ধে হয়ে গেছে অনেক। লা রে শহর বাবু, তুই জানিস লাই কি বিরাট জ্বর আসবে। তাছাড়া তুই একা আছিস, রাতে বেশি কিছু হলে? রান্নার দিদি তো একটু পরেই চলে আসবে, তখন কিছু একটা ব্যবস্থা হবে, তুমি যাও। কাজলা নড়ল না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। তমল দাদাবাবু খানিকটা অবাক হয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে রইলে যে? ওফ, সত্যি তুমি না। বেশ, রান্নাঘরটা বাঁদিকে, কি করবে যাও, আমার শরীরটা ভালো লাগছে না, শুয়ে পড়লুম। কাজলা বের হয়ে এলো, ছুটতে গেল রান্নাঘরে। বেশ কয়েকটি বাটির ঢাকনা খুলে দেখল। দুধের বাটিটা থেকে কিছুটা দুধ নিল একটা জায়গায়, তারপর সেটাকে গরম করলো উনুনে। বাইরে বের হয়ে এলো। ফালি জমিটা থেকে ছিনলে বেশ কয়েকটা পাতা, সেটা নিয়ে গিয়ে মিশালো ওই গরম দুধটায়। একটা গ্লাসে ঢাললো দুধটা, তারপর সেটাকে কাপড়ে জড়িয়ে আবার ছুটে গেল। এদিকে তমাল দাদাবাবু এইটুকু সময়তেই ডুবে গেছে জ্বরের ঘোরে। কাজলা তমাল দাদাবাবুর ঘাটটা বাঁ হাতে তুলে দুধের গ্লাসটা তার ঠোঁটে ছোঁয়ালো। এই শহর বাবু, এই গরম দুধটা খেলে জ্বর নেমে যাবে। তমাল দাদাবাবুও কেমন একটা ঘোরের মতো খেলো দুধটা, তারপরেই আবারও ডুবে গেল অচেতনে। কাজলা গ্লাসটা নামিয়ে ভালো করে শুইয়ে দিল তমাল দাদাবাবুকে বিছানার ওপর। তমাল দাদাবাবু শরীরটা কাঁপছে এখন থরথর করে। কাজলা বুঝতে পারল না কি করবে। দেওয়ালে ঝুলছে কয়েকখানা জামা, সেগুলাকে এনে চাদরের মতো ঢেকে দিল দেহটাকে। আবারও ছুটতে এলো রান্নাঘরে। একটা বাটিতে নিল কিছুটা জল, সেটাকে এনে খুঁটের একটা প্রান্ত ছিঁড়ে ভেজালো। ভেজা কাপড়টা যত্ন করে রাখলো তার কপালে। বিড়বিড় করে বলে চলল, শহর বাবু, কিছু হবে না তোর, কিচ্ছু হবে না। দূরে জানলার ধারে চকচক করছে এক জোড়া চোখ। কেউ যেন দাঁতে দাঁত চেপে বলছে, কাজলা, তুই ঠিক করছিস নি। মাহানকে অবহেলা করার ফল ভালো হবে নি, একদম ভালো হবে নি। এদিকে দিন দুয়েকের মধ্যেই সুস্থ হয়ে গেল তমাল দাদাবাবু। কারখানার কাজ আবার শুরু হলো। তবে তমাল দাদাবাবু আর কাজলার সম্পর্কটা একটু বেশি করালো। আগুন থাকলে ঘি তো গলবেই। তা যা হোক, কাজলা তার বাপের জন্য খাবার তো নিয়ে যাচ্ছিলই, এখন তমাল দাদাবাবুর জন্য নানান রকম রান্না করে নিয়ে যেতে লাগলো। তমাল দাদুবাবুও যেন ভেসে যেতে লাগলো কোনো এক আদিবাসী মহিলার ভালোবাসার স্রোতে। খাবার মাঝে চলতে লাগলো হাসি মশকরা। এমনকি কাজলার ওই পোষা বিড়ালটাকেও মাঝে মাঝে কোলে তুলে আদর করতে লাগলো তমাল দাদাবাবু। সব সময় যেন মনে হতো তিনি আনমনা হয়ে আছেন, কখন কাজলা তার বেনি দুলিয়ে ঢল ঢলে চোখ পাকিয়ে বলবে, কি রে শহর বাবু, এরকম আনমনা হয়ে কার কথা ভাবছিস? নে এখন খেতে বস, আজ তোর জন্য পুঁটি মাছের জালদা করে এনেছি। অনেকের মতোই কাজলার বাবার চোখে পড়েছে ব্যাপারখানা, কিন্তু একে মালিক, তার উপর অন্যায় এক লোভ। সত্যি যদি সম্পর্কটা পাকাপোক্ত হয়, এরকম তো হয়ও দুই একটা। একদিন কাজ শেষে কাজলার বাপ বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল, আর ঠিক তখনই রতন এসে দাঁড়ালো। ঘর ঘরে গলায় বলল, কাকা, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। এখানে লয়, একটু তফাৎ চল। যা বলার এখানেই বল। রতন রাখতে গিয়েও সামলে নিল নিজেকে। গলা খানিকটা নরম করেই বলল, বলছি কাজলার সাথে আমার বিয়ার ব্যাপারটা কি করবি, কিছু ভাবলি?
কাজলার বাপ উদাস ভঙ্গিতে বলল, কাজলার মা তোর সাথে কাজলার বিয়ে দিতে রাজি না। কেন রাজি লয় কেন? তুই রোজগারপাতি ঠিক করিস না, চাল চুলা নাই, কারখানার কাজটাও ছিঁড়ে দিলি। তাছাড়া তুই যে দলবল নিয়ে একটা গোলমাল বাগাতে চাইছিস সেটা মালিক জেনে গেছে, তাই জন্যই আমিও রাজি নই। কে বলেছে রোজগার করি না? আমি মহান, ঝাড়ফুঁক করি, টাকা পাই। ওদের মতো এইসব কাজ আমার পোষাবেলা। আচ্ছা আচ্ছা, দুটো ঝাড়ফুঁক করলেই মহান হওয়া যায় না। মহান ছিল তোর বাপ। হ্যাঁ, মরা মানুষ জাগাইতে পারতো, তুই পারিস? তাহলে বিয়া দিবিলা? বললাম তো, আগে রোজগার পাতি কর, যা, তারপর ভাববো গিয়ে। চেঁচিয়ে উঠল রতন। বল না কেনে, ওই শহরের বাবুর সঙ্গে মেয়ের পীড়িত করাইছিস। রতন, মেলা চিচাস না, বারণ করছি, বাইরে এখান থেকে, বাইরা। বলেই কাজলার বাপ বড় বড় পা ফেলে চলে গেল। রতন যেন রাগটা সামলাতে পারছিল না। ইচ্ছে হচ্ছিল কোমরে গোজা কাটারিটা নিয়ে এখনই সব কটার মুন্ডু কেটে ফেলে দেয়। তবে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো সে। তারপরে বড় বড় পা ফেলে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রতন এসে থামলো একেবারে একেবারে শ্মশানে। তার বাপ মারা গেছে আজ থেকে 2 বছর আগে, তাই জায়গাটা চিনতে তার অসুবিধা হয়নি। পাগলের মতো সে সে ঘুরে চলল মাটি। বেশ কিছুটা খোঁড়ার পর কাটারিতে শক্ত কিছু একটা লাগলো। মাটিগুলো সরিয়ে তুলে আনলো সেটা। চোখ দুটো চকচক করে উঠল রতনের। হিসে গলায় বলল, বাপ, তোর মাথার খুলি পাইছি, এবার আমায় মহান কর, মহান। আমি সত্যিকারের মহান হতে চাই, সত্যিকারের মহান। ঘটনা ঘটল মাসখানেকের মাথায়। বাঁশের মাচায় উঠি ঝালাইয়ের কাজ করছিল দিলু, কিন্তু হঠাৎ করে সে ছিটকে পড়ে যায় মাচা থেকে। কোমরের হাড় ভেঙে যায় তার। শুধু জ্ঞান হারাবার আগে সে বলে কেউ নাকি তাকে ঠিলে ফেলে দিয়েছে। এর 3-4 বাদেই মানিক মাথায় ইট নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে মাথার উপর থেকে ইটগুলান হুড়মুড়িয়ে পড়ে যায় ওর পায়ের উপর। সেও বলে নাকি তাকে কে ঠিলে দিয়েছে। সবাই যেন আতঙ্কে পড়ে গেল। ভয়ে কাজ বন্ধ করে দিল সবাই। এদিকে বড় মালিক শহর থেকে এলেন। টাকা পয়সা দিয়ে খানিকটা মিটমাট হলো। কাজ আরম্ভ হলো আবারও। কিন্তু 2-1 দিনের মধ্যেই তিনি তমাল দাদাবাবু আর কাজলার সম্পর্কটা আঁচ করতে পারলেন। একদিন সন্ধ্যের দিকে তিনি ডেকে পাঠালেন কাজলার বাপকে। কিছুটা কড়া স্বরে জিজ্ঞেস করলেন, আসার সময় ভাতটা কি নিজে নিয়ে আসতে পারো না? অত বড় মেয়েটাকে কি জন্য আসতে হয়? কাজ কাম সে যেমন চলছে চলুক, মেয়ের বিয়ে টিয়ে নিয়ে কিছু চিন্তা ভাবনা করছো? কাজলার বাপ ইঙ্গিতটা বুঝলো। মৃদু স্বরে বলল, আসলে আসলে মালিক, কাজলাই কোনো বিয়া করতে রাজি না। মেয়েরা বিয়ে করে না, তাদের বিয়ে দেওয়া হয়। তুমি বিয়ের ব্যবস্থা করো। যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমায় বলো। বলছি কি মালিক, তমাল দাদাবাবুকে একটিবার জিজ্ঞেস করলে হতো না? আসলে মানে আর আসলেটা আমি ঠিকই বুঝি। মাথা চুলগুলো আমার এমনি এমনি পাকেনি। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িও না। মেয়ের বিয়ের ব্যবস্থা করো। যাও, এখন বাড়ি যাও। মালিক, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। বামন চাঁদের দিকে হাত বাড়ায়নি গো, চাঁদই নিজে। চাকর বাকরদের বেশি কথা বলা ভালো নয়। বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে হারাতে হবে, সেটা নিশ্চয়ই বোঝো। কাজলার বাপ বড় মালিকের রূপ দেখে যেন একটু গুটিয়ে গেল। আলতো মাথা নেড়ে বের হয়ে এলো সে। রাতে শুয়ে ঘুমোতে পারল না। কাজলার মা জিজ্ঞেস করলেও এড়িয়ে গেল কথাখানা। রাত তখন অনেকটা। হঠাৎ বাইরে থেকে ডাকটা এলো, কাকা, ও
কাকা শোন। কাজলার বাপ যেন চমকে উঠল, বিড়বিড় করে বললে, এটা তো রতনের গলা, সে কি তবে ফিরে এসেছে? এইভাবে ডাকছে কেন আমার? বাইরে বের হলো সে। রাস্তায় আবছায়া অন্ধকার, সেদিকে তাকিয়ে ডাক দিলে সে, কে? রতন? কিন্তু কোনো উত্তর এলো না। একটু অপেক্ষা করলো সে, তারপরে ফিরতে গেল। ঠিক তখনই নুপুরের ঝিনিক ঝিনিক শব্দটা কানে এলো তার। চমকে তাকিয়ে দেখলো আলো ছায়া টপকে এগিয়ে চলেছে একটা মেয়ে। ভালো করে দেখতেই যেন ভীষণ চমকে গেল সে। গলা থেকে আমনা হতেই বের হয়ে এলো, কাজলা কোথায় চলেছে এত রাতে? তবে কি কাজলা রাতে গোপনে তমল দাদা বাবুর সাথে? চোর পায়ে এগিয়ে চললো কাজলার বাপ, ডাক দিল, কাজলা, এ কাজলা, কোথায় চলেছিস? কাজলা তার বাপের ডাকে সাড়া দিলে না, থামলেও না। কেমন একটা ঘোরের মতো সে যেন হেঁটে চলেছে। মনে হচ্ছে কেউ যেন মন্ত্র বলে টেনে নিয়ে চলেছে তাকে। এদিকে কাজলার বাপ আবারও ডাক দিলে, এ কাজলা, কাজলা, কি হলো? শুনতে পাচ্ছিস লাই? তোকে ডাকছি তো, কোথায় চলেছিস এত রাতে? এইদিকে কাজলার চলার বেগ যেন আরো বেড়ে গেল। হন হন করে হেঁটে চলল সে সামনে রাস্তা ধরে। একটু পরেই যেন চোখের আড়ালে চলে যেতে লাগলো সে। এইদিকে কাজলার বাবু হাঁটার গতি বাড়িয়ে দিলেন। আর একটু পরে দৃশ্যটা দেখে পাথর হয়ে যায় সে। কাজলা একই রকম ঘোরের মধ্যে হেঁটে যেতে যেতে বড় গাছটার নিচে হঠাৎ থামলো। কাজলার বাপ দূর থেকে দেখলো সেখানে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। এক মুহূর্ত অপেক্ষা করলো সে বিষয়টা কি তা বোঝার জন্য। চোখ বড় করে বুঝতে চাইল কে ওই লোকটা, তমাল দাদা বাবু নাকি নাকি অন্য কেউ। কিন্তু হঠাৎই কাজলার বাপ কিছু বোঝার আগেই কাজলার দেহটা শূন্যে উঠে গেল। হ্যাঁ, আর ঝুলে গেল গাছের ডালে। কাজলার বাপ যেন পাথর হয়ে গেছিল কোনো এক জাদু মন্ত্রতে, যেন কালো ধোয়ার একটা বীর তাকে আটকে ধরেছিল। হ্যাঁ, কাজলার দেহটা উপরে উঠে যেতে চিৎকার করে ছুটে গেল সে। কাজলা! কাছে গিয়ে দেখলে মোটা নাইলনের দড়ির ফাঁস কাজলার গলায়। ঝুলতে থাকা পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল সে। কাজলা, কাজলা, কে তোকে মারলো রে? কেন কেন মারলো রে? কাজলা, মা আমার, ওই কাজলা, সারা দে মা, সারা দে মা। হ্যাঁ, কে তোকে মারলো রে? একটু পরেই বসতির ভেতর থেকে লোকজন ছুটে আসতে দেখা গেল। কাজলার দেহটা নামানো হলো গাছের ডাল থেকে। কাজলার বাবার চোখ ফেটে স্রোতের মতো নামছে জল। কাজলার মা বুক চাপড়ে কেঁদে চলেছে। হে, কি করলি রে কাজলা? কেন এমন করলি? কেন এমন করলি মারে? এসব ওই শহরের বাবুদের কাজ। কাজলার সাথে পিরিত মারাই এখন গাছে ঝুলাই দিচ্ছে। ওদেরকে ছাড়বো কেলাই? চল কাকা, আজ এর একটা পিত করেই ছাড়বো। আমাদের মেয়েদের জীবনের কামলাই নাকি? লোকগুলো হই হই করে ছুটে এলো। ছুটে চলল মেয়েদের দলটা। শুধু কাজলার মা মেয়ের নিথর শরীরটা নিয়ে বসে রইলে পাথরের মতো। বসে রইলে আরো একজন, কাজলার পুঁটি। কিন্তু পুঁটিকে কেমন পাথরের মতো লাগছে কেন? বেশ কিছুটা দূরে ঝোপের আড়ালে চকচক করে উঠল দুটি চোখ। শিরশিরে গলায় বললে, যা লালু, তুই শ্মশানে ফিরে যা, তোর কাজ শেষ। তোর কাজ শেষ। ছায়া মূর্তিটা কালো ধোঁয়ার কুণ্ডলী হয়ে
মিলাই গেল বাতাসে। রতনের ঠোঁটে খেলে গেল এক ধারালো হাসি। কাকা, এবার রতন মহান হয়ে গেছে। দেখলি তো মহানের কেরামতি। সে যেমন মরা মানুষ বাঁচাতে পারে, তেমন আবার বাঁচা মানুষকেও। ঝোপের আড়াল থেকে বের হয়ে এলো রতন, মুখে পৈশাচিক কঠোরতা। ধীর পায়ে এগিয়ে গেল কাজলার নিথর শরীরটার দিকে, তুলে নিল সেটা কাঁধে। তারপরে কড়কড়ে গলায় বলল, উঠে আয় কাকি, আমার সাথে আয়। কাজলার মা যেন মন্ত্রচালিতের মতো উঠে দাঁড়ালো। তারপরে রতনের সাথে কলির পুতুলের মতো অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শুধু পুটি সেখানে মুখ গুজে শুয়ে রইল পাথরের মূর্তি হয়ে। হ্যাঁ, এদিকে এদিকে সুবল প্রায় পাগলের মতো ছুটি চলেছে। পিছনে মার মুখী মানুষগুলো ছুটি আসছে খ্যাপা কুকুরের মতো। সুবল লোহার দরজার কড়াটা উন্মাদের মতো নাড়তে শুরু করলো। স্যার, স্যার তাড়াতাড়ি বেরিয়ে আসুন, ভয়ঙ্কর বিপদ। সুবলের ডাকে উঠি পড়েছে তমাল দাদাবাবু আর বড় কর্তা। খানিকটা অবাক হয়ে বেরিয়ে এসে বড় কর্তা জিজ্ঞেস করলো, কি হয়েছে সুবল? এত রাতে এরকম পাগলের মতো ছুটে এসেছো কেন? ভীষণ বিপদ স্যার, ওরা পাগল কুকুরের মতো ছুটে আসছে আপনাদের মারবে বলে। ওরা ওরা কারা? কাজলার বাপ আর বস্তির লোক। কিন্তু কেন আমাদের মারতে চাইছে কেন? সুবল তমালের প্রশ্ন শুনি একটু থমকালো, তারপরে ভারী স্বরে বলল, একটু আগে কাজলার ঝুলন্ত দেহটা পাওয়া গেছে। ওরা ভাবছে আপনারাই নাকি। তমাল দাদাবাবু যেন ভয়ঙ্কর ঝাঁকুনি খেয়ে গেল, চিৎকার করে বলল, কি বলছো সুবল? কাজলার ঝুলন্ত দেহ মানে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি এক কাজ করি, আমি বাড়ির পিছনে গাড়িটা নিয়ে অপেক্ষা করছি। আপনারা আলোগুলো নিভিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। আমি একবার যাব কাজলার কাছে। এটা হতে পারে না, এটা হতেই পারে না। আমি 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 এক্ষুনি যাব। পাগল হয়ে গেছো তুমি? শুনছো না ওরা খ্যাপা কুকুরের মতো ছুটে আসছে? না না বাবা, না বাবা, না, আমাকে যেতেই হবে। তোমরা আটকিও না, আমাকে আটকিও না প্লিজ, আমাকে জানতেই হবে। আর একটাও কথা নয়, চলো এখান থেকে। সকাল হলে আমি সব ঠিক করে দেব। এই কথায় তমাল দাদাবাবু যেন একটু থম মেরে গেল। সুবলের দিকে তাড়া দিল। বড় স্যার ঠিকই বলছেন, এখন চলুন। আগে পরিস্থিতিটা থেকে বের হন, তারপর কিছু একটা ব্যবস্থা করা যাবে। আর দেরি করবেন না স্যার, ওরা প্রায় চলে এসেছে। মারমুখী লোকগুলার চিৎকারের শব্দ আরো বাড়তে লাগলো। তমাল দাদাবাবু ওদিকে তখনও বিড়বিড় করে বলছে, কিন্তু বাবা, কাজলাকে ফেলে কি করে আমি? কথাটা শেষ হবার আগেই ধারালো একখান কাটারি সনসন বাতাস কেটে এসে গেঁথে গেল তমাল দাদাবাবুর কাঁধে। রক্ত ভিনকি দিয়ে বের হয়ে এলো। তমাল দাদাবাবুর রক্ত মাখা শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল মাটিতে। চেতন হারিয়ে ফেলল সে। সবাই ছুটে গিয়ে তুলে নিল তার অচেতন দেহটা। ভয়ে মেশানো গলায় বললে, স্যার আমি পিছনের দরজা দিয়ে গাড়িতে যাচ্ছি, আপনি আলোগুলো নিভিয়ে এক্ষুনি চলে আসুন, এক্ষুনি। সুবল অচেতন দেহটাকে কাঁধে তুলে নিয়ে ছুট দিল। যত তাড়াতাড়ি সম্ভব আলোগুলা নিভিয়ে বড় কর্তাও ছুটে গেল গাড়িটার দিকে। লোকগুলোর হাতের জ্বলন্ত মশাল উড়ে এসে পড়ল বাড়িটায়। হ্যাঁ, দাও দাও করে চলতে লাগলো বাড়ি। আগুনের লাল শিখা ভরিয়ে দিলে চারপাশ। মারমুখী লোকগুলা এখন খবর পেয়েছে গাড়িটার। তারা ছুটি গেল গাড়িটার দিকে। বড় একখান বাঁশের লাঠি তীর বেগে আছড়ি পড়লো সুবলের পিঠে। মুখ দিয়ে যন্ত্রণার একটা আওয়াজ বের হয়ে এলো, কিন্তু তবুও থামলো না সুবল। তমাল দাদাবাবুর দেহটা নিয়ে ছুটি চলল সে। ছুটি চলেছে বড় কর্তা। প্রাণের ভয় বড় ভয়। শরীর বাড়ছে না, কিন্তু তবু ছুটতে হবে আরো জোরে।
আরো জোরে। এদিকে গাড়ির দরজাটা খোলাই ছিল। নিজের শরীরটা প্রাণ পায় ছুড়ে দেওয়ার মতো করে উঠে বসলো ভিতরে। তমাল দাদাবাবুর রক্ত মাখা শরীরটা আঁকড়ে ধরে শুধু বললেন, সুবল, জলদি চলো, জলদি। সুবল গাড়িখান স্টার্ট দিয়ে একটু এগোতেই একটা আতলা ইট এসে পড়লো গাড়ির কাছে। বেশ কয়েকটা টুকরো এসে গেঁথে গেল বড় কর্তার ঘাড়ে। দাঁত চেপে কোনো মতে দমন করলো কষ্টটা। তমালের মাথাটা তুলে নিল কোলের ওপর। তারপরে গম্ভীর স্বরে বলল, সুবল, আরো জোরে চালাও, আরো জোরে। হাতে সময় কম, ভীষণ কম, জলদি চলো। লোকটা থামলেও শ্রুতি যেন তখনও ডুবেছিল অতীত ভয়ঙ্কর ঘটনাতেই। সে এখন বুঝতে পারছে সব, বুঝতে পারছে কে তাকে ওভাবে ডাকতো আর কেনই বা ডাকতো, কার নূপুরের শব্দ সে শুনত রাতের অন্ধকারে, আর কেনই বা রান্নার দিদিকে মরতে হলো অত ভয়ঙ্করভাবে। আর এই সব ছাপিয়ে তার বুকে জেগে উঠল আরো একটা নির্মম সত্য। কেন তমাল বিয়ের 2 বছর পরেও তার প্রতি এত উদাসীন? সে জায়গা নিতে পারেনি তমালের বুকে। সেই বুকে দখল নিয়ে আজও বসে আছে এক আদিবাসী মেয়ে, এই শ্যামলা গাঁয়ের কাজলা। কোনো এক মহান আবার জাগিয়েছে তাকে, তাই সে ফিরে ফিরে আসছে নানানভাবে, নানান সময়। কেড়ে নিতে চাইছে সব কিছুকে, অথবা মহান নামক কোনো এক শয়তান অদৃশ্য সুতোই নাচিয়ে চলেছে সব নিজের প্রতিহিংসা মেটানোর জন্য। কিন্তু শ্রুতিও একজন মেয়ে, সেও দেখবে কে কেড়ে নেয় তার স্বামীকে। উঠে পড়ল শ্রুতি, আর তার জানার কিচ্ছু নেই। কাজলার দেহটাকে তারপর বসতির লোকজন আদৌ খোঁজ করল কি না, ওই শয়তান রতনটারই কি হলো, সেসব জানার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। তাকে জানতে হবে শুধু একটা জিনিসই। তাই কিছুটা কড়া স্বরে সে বলল, সেই রতনকে এখন কোথায় পাবো? শ্মশানে? লোকটা এক পলক দেখল, তারপর দৃঢ় স্বরে বলল, যাসনি মা, তুই সেখানে যাসনি, তাতে বিপদ বাড়বে। তুই পালা মা, তুই পালা, তোমার দাদাবাবুকে নিয়ে পালা তুই। না, পালিয়ে রক্ষে নেই। কাজলা এখন ছায়ার মতো অনুসরণ করে আমাকে, তাই পালাবো না, অন্য ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবি রে মা? হ্যাঁ, দেখি, আপনি তৈরি থাকবেন। আমি সন্ধ্যাবেলায় রাস্তায় ওই বড় গাছতলাটায় অপেক্ষা করব আপনার জন্য। বলেই শ্রুতি প্রায় ঝড়ের বেগে চলে গেল। শুধু লোকটা হতভম্ব হয়ে বসে রইল ওখানে। সন্ধে বেশ কিছুটা ঘন হতেই বের হলো শ্রুতি। তমাল আর তার শ্বশুরমশাই এখনো ফেরেনি। তমাল ফোন করে জানিয়েছে সব কাজ মিটিয়ে ফিরতে তাদের রাত হবে। শ্রুতির ফোনে একটা টেক্সট লিখে রেখে এসেছে। সে অবশ্য জানে না এই কাজের জন্য তার স্বামী অথবা শ্বশুরমশাই তাকে কি বলবে। সেও জানে না যে কাজে সে যাচ্ছে তার পরিণতি বা কি। কিন্তু তার হাতে এখন আর অন্য কোনো উপায় নেই, যেতে তাকে হবেই। বড় পিটুলি গাছটার নিচে এসে দাঁড়ালো শ্রুতি। একটু পরেই ডাকটা সে শুনতে পেল, চল মা, আমি শিখেছি। শ্রুতি দেখল লোকটা কোলে বেড়ালটা নিয়ে দাঁড়িয়ে আছে। শ্রুতি আলতো মাথা নেড়ে পা বাড়ালো। লোকটা বেড়ালটাকে নামিয়ে দিল রাস্তায়, তারপর ভারী স্বরে বলল, যা বুড়ি, বাড়ি ফিরে যা, আমরা একটা বিশেষ কাজে যাচ্ছি। বেড়ালটা ডাক ছেড়ে অদৃশ্য হয়ে গেল। গ্রাম ছাড়িয়ে উত্তর দিকে একটা মাটির রাস্তা ধরে এগিয়ে চলল দুজনে প্রায় নিঃশব্দে। আরো কিছুটা যেতে পড়ল শ্মশান। শ্রুতি মৃদু স্বরে বলল, রতন বলে লোকটা কি এখানেই থাকে? না রে মে, আর একটু যেতে হবে। তোর হাঁটতে কষ্ট হচ্ছে না? আসলে তোরা শহরের মেয়ে, কষ্ট তো হবেই। যে কষ্ট আপনি প্রতিদিন বুকে বয়ে বেড়াচ্ছেন, সে কষ্টের কাছে এটা কি কোনো কষ্ট?
লোকটা গভীর দৃষ্টিতে দেখল শ্রুতিকে। টর্চের আলোয় শ্রুতির মনে হলো লোকটার চোখের কোণে একটা জলের বিন্দু চিকচিক করছে। লোকটা কোনো উত্তর না দিয়ে আবারও হাঁটা দিল। শ্রুতিও অনুসরণ করলো তাকে নিঃশব্দে। বেশ কিছুটা যাবার পর একটা জলা পড়ল। জলার ধারে সরু রাস্তাটা দিয়ে কিছুটা এগোতেই চোখে পড়ল আলোর একটা রেখা। লোকটা চাপা স্বরে বলল, ওই যে ওই 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 রতনের আস্তানা, সাবধানে যেতে হবে, চোখে পড়লেই বিপদ। আরো কিছুটা এগিয়ে একটা বড় গাছের আড়ালে দাঁড়ালো দুজনে। শ্রুতি দেখল একটা ছোট চালাঘর। চালাঘরের সামনে জ্বলছে একটা অগ্নিকুণ্ড, আর অগ্নিকুণ্ডের উল্টো দিকে চোখ বুজে বসে আছে রতন। হঠাৎ ক্ষীণ মহিলা কণ্ঠটা কানে যেতেই চমকে উঠল শ্রুতি। দেখল আলো ছায়ায় বসে আছে এক শীর্ণ মহিলা। মহিলাটি আকুল স্বরে বলল, কই রে বাপ রতন, আমার কাজলা মা কখন জেগে উঠবে? সেই কখন থেকে বসতে আছি। রতনের চোখ ধপ করে খুলে গেল। ধারালো একটা হাসি খেলে গেল তার ঠোঁটের ডগে। শিরশিরে গলায় সে বলল, জাগবে কাকি, সময় হলেই জাগবে। এতগুলা বছর বাপের খুলি নিয়ে কি এমনি সময় কাটাইছি? সেই রাতে কাজলার দেহটাকে এনেছিলাম এই জন্যেই তো কাকি, শোধ লিব বলে। যারা আমার সব শেষ করলো, এবার তাদের শেষ হওয়ার পালা যে। তুই দেখ কেন কি করি আমি। শহর বাবুটার পালা এবার। তোর কাজলা বেটি ভেলকি দেখাবে। ভেলকি। আমি অত শত বুঝি না বাপ, শুধু মেয়েটাকে একটু দেখতে পাবো বলে 4 বছর ধরে আসি রোজ। একটু কথা বলি, বুকে শান্তি লাগে রে। তবু তো আমার মেয়েটাকে তুই বাঁচাই রেখেছিস। আমি মহান, মহান আমি মহান। মোরা মানুষ কেউ বাঁচাতে পারে? শ্রুতির বিকেল থেকেই মনে হয়েছিল, আর এখন এখানে এসে সে বুঝল তার ধারণাই সত্যি। কাজলার মা কাজলার এই অলৌকিক কাণ্ড কারখানা দারুণভাবে জানে, আর তাই এমন ছড়া কেটে কেটে সে বলে চলে বিপদের কথা। রতন একটা পাত্রে কিছুটা তরল নিয়ে উঠে এগিয়ে গেল সামনের দিকে। আর তখনই শ্রুতি ঝাঁকুনি খেয়ে দেখল একটা কাঠের চিতা সাজানো, আর সেই চিতায় শায়িত একটা নারীর অবয়ব। কেউ বলে না দিলেও শ্রুতি জানে এটাই কাজলা, যার দেহটাকে আজও এভাবে অবিকৃত করে রেখেছে কোনো এক মহান রূপী শয়তান। ভুলিয়ে রেখেছে কোনো এক মাকে, আর মিটিয়ে চলেছে প্রতিশোধের আগুন। লোকটা ফিসফিস করে বলল, যা মা, ওই চিতায় আগুন দিয়ে আয়, আর তাকে জাগাতে দিস না, তাহলে রতন কাজলাকে দিয়ে সেই একই। যা মা, যা যা, তুই আগুনটা দে। ধরে নেলে তোর নিজের বোন এটা। আমি বাপ হয়ে আর কি করে নিজের মেয়ের মুখে আগুন। একদলা কান্না এসে বুঝিয়ে দিল তার গলা। শ্রুতি এক পলক দেখল, তারপর চোয়াল কঠিন করে এগিয়ে গেল। চাপা স্বরে লোকটা বলল, যা মা যা, ভয় লাই, তোর কোনো ভয় লাই, আমি আছি। শ্রুতি প্রায় নিঃশব্দে এগিয়ে গেল অগ্নিকুণ্ডের দিকে। তুলে নিল জ্বলন্ত কাঠ। রতন ততক্ষণে চিতায় ঢালতে শুরু করেছে তরলটা। কাজলার পাথর দেহটা যেন নড়তে শুরু করেছে একটু। রতনের হিস হিসে গলাটা ভেসে উঠল, কাজলা উঠ, উঠ কাজলা উঠ, আর
আজ তোকে শহরের বাবুটাকে শেষ করতে হবে রে। উঠ। শ্রুতির হাতে জ্বলন্ত কাঠ, চোখেও এখন আগুন জ্বলছে তার। কঠিন গলায় সে বলল, দাঁড়াও রতন, যা করতে যাচ্ছ সেটা বন্ধ করো। আমি নিজে এসেছি কাজরার চিতায় আগুন দিতে। রতন চকিতে ঘুরল, শ্রুতিকে দেখে সে অবাক হলো। একবার আগুন দৃষ্টি নিয়ে সে দেখল তাকে, তারপর কড়কড়ে গলায় বলল, এখানে সন্ধান তুই কি করে পেলি? শ্যামলা গায়ের লোকেও তো এখানকার খবর জানালাই। বল বল, তোকে কে এনেছে এখানে? বল। আমি 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 এনেছি ওকে রতন, আমি এনেছি। লোকটা বের হয়ে এলো আড়াল থেকে। রতন তাকেও দেখলো আগুন দৃষ্টি দিয়েই। একই রকম গলায় বলল, কাকা তুই? ও, তুই এনেছিস ওকে? আচ্ছা, তুই চাস না যে তোর মেয়ে বেঁচে থাক? আর 4 বছর ধরে আমি চেষ্টা করে শেষমেশ পেরেছি। কাজলাকে জাগিয়ে তুলেছি আমি, আর তুই তাকে পুরাতে এসেছিস? তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছিল, মাথা খারাপ হয়ে গেছিল আমার, তাই সব জেনেও আমি চুপ করেছিল। কিন্তু এখন আমার মাথা ঠিক আছে, ঠিক আছে। আমি বুঝেছি তুই শুধু নিজের প্রতিশোধ নেবার জন্য এত কিছু করছিস রতন, এত কিছু করছিস তুই। হ্যাঁ, আমি বুঝেছি, তুই আমাদের কাউকে ছাড়বি না। তুই ঠিক বুঝেছিস কাকা, একদম ঠিক বুঝেছিস। আমি তোকেও ছাড়বো না। তো সেদিনের অপমান আমি ভুলিনি রে। তবে বুঝেই যখন গেছিস, যাকে নে, ওই মেয়েটাকে নিয়ে চলে যা, আমায় বাধা দিস না। না, ফিরে যেতে আসিনি, সব শেষ করতে এসেছি আজ। সব শেষ করতে? তুই করবি শেষ? তুই জানিস একজন মানের ক্ষমতা কতটা? জানিস তুই? তোকেই শেষ করে দেবো আমি। আচ্ছা বল দেখি, তোকে এখন কে বাঁচাবে? বল। আমি বাঁচাবো। আমার একটা মেয়ে মরেছে, সেই দিন আমি রক্ষা করতে পারিনি, তবে আজ আমি করব। বুক চিতিয়ে দাঁড়ালো লোকটা। রতনের ঠোঁট চিরে বিদ্যুতের ফলার মতো খেলে গেল একটা হাসি। কড় করে গলায় সে ডাক দিল, কই রে আমার লালু, তুই যে এবার আসতে হবে বাপ। বলেই রতন চোখ বুজে কিছু আওড়াতে শুরু করলো, কিন্তু তখনই ঘটল ঘটনাটা। কাজলার বাপ তার কোমরে গোঁজা কাটারিটা দিয়ে এক কোপ বসালো রতনের ঘাড়ে। তার মুন্ডুটা ছিটকে পড়ল চত্বরে, আর দেহটা কাটা কলা গাছের মতো পড়ে গেল মাটিতে। রক্ত বয়ে চলল স্রোতের মতো। শ্রুতির মুখ থেকে ভয়ের একটা আর্তনাদ বের হয়ে এলো। কাজলার মা যেন এতক্ষণ পাথর হয়ে দাঁড়িয়েছিল, সেও ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল কিছুটা। লোকটা হাতের রক্ত মাখা কাটারিটা ছুঁড়ে ফেলে দিয়ে কঠিন গলায় বলল, যা মা যা, শয়তান নিকেশ হয়েছে। এবারে তো তুই মনটারে মুক্তি দে মা, যা তুই। শ্রুতি এগিয়ে চলল, হাতে তার ধরা জ্বলন্ত কাঠ। চিতাটার সামনে এসে সে থমকে দাঁড়ালো একটু। এক পলক দেখল কাজলাকে। রক্ত শূন্য একটা মুখ, দেখে মনে হচ্ছে কালো পাথর কুন্দে তৈরি করা হয়েছে একটা মূর্তি। শ্রুতির বুকের ভেতর কেমন একটা ঢেউ উঠল, যেন জ্বলন্ত কাঠ ধরা হাতটা কেঁপে উঠল একটু। লোকটা কাতর স্বরে বলল, দেরি করিস নে মা, দেরি করিস নে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এবার ওকে মুক্তি দে। ওই শয়তানটা ওকে বেঁধে রেখেছিল অনেক দিন। এবার তুই ছাড়াই দে আমার মেয়েটারে।
শ্রুতি আলতো মাথা নাড়ল। চোখের কোণে জমতে থাকা জলটা গড়িয়ে পড়ল গাল বেয়ে। চোয়াল কঠিন করল সে, নিজেকে একটু গুছিয়ে নিল। তারপর জ্বলন্ত কাঠটা শক্ত মুঠোয় ধরে পা বাড়াল। কাজলার মা ভেঙে পড়া গলায় বলল, হে মেয়ে, কি করছিস? আগুন কেন তোর হাতে? এই মেয়ে। শ্রুতি একটু থামল। চোখের কোণে জমতে থাকা জলটা আগুনে চিকচিক করে উঠল। এবার শরীরের সমস্ত শক্তি জড়ো করে সে এগোতে থাকলো। আবারও জ্বলন্ত কাঠ বাড়িয়ে ধরল চিতাটার দিকে। আর ঠিক তখনই হিংস্র আওয়াজ তুলে চিতার ওপর উঠে বসল কাজলার অবয়ব। দীর্ঘ নখযুক্ত একটা হাত টিপে ধরল শ্রুতির গলা। অলৌকিক অতি প্রাকৃতিক শব্দগুলো প্রতিধ্বনিত হতে লাগলো। শহর বাবু শুধু আমার, আমার, শুধু আমার। শ্রুতির দম বন্ধ হয়ে আসতে লাগলো। জ্বলন্ত কাঠ ধরা হাতটা কেঁপে উঠল আর সেটা খসে পড়ল চিতাটার উপর। শুকনো কাঠ অথবা রতনের ছিটিয়ে থাকা তরলের জন্য দাও দাও করে জ্বলতে শুরু করলো চিতাটা। কাজলার অবয়বটাও জ্বলতে শুরু করলো আর হিংস্র আওয়াজ ছেড়ে ভয়ঙ্কর আর্তনাদের সাথে ফেটে পড়ল যেন সেটা। নিস্তব্ধ রাত যেন সেই চিৎকারে খান খান হয়ে গেল। শ্রুতি হাঁপাতে হাঁপাতে বসে পড়ল মাটিতে। লোকটা এসে আলতো হাত রাখল শ্রুতির কাঁধে। কয়েক ফোঁটা জল ঝরে পড়ল শ্রুতির মাথায়। বীর বীর করে সে বলল, ওটা ওটা জ্বলতে থাকুক রে, জ্বলতে থাকুক। চল মা, চল, আমাদের এবার ফিরতে হবে, চল। উঠতে গেল শ্রুতি আর ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। আগুনে মেয়ের দেহকে জ্বলতে দেখে কাজলার মা যেন আরো বেশি উন্মাদ হয়ে উঠল। পাগলের মতো সে ছুটে গেল চিতাটার দিকে। কাজলা, নেমে আয় চিতা থেকে, নেমে আয় বলেই সে ঝাঁপ দিল চিতাটায়। পাগলের মতো চেষ্টা করতে লাগলো কাজলার জ্বলন্ত অবয়বটাকে আগুন থেকে উদ্ধার করতে। আগুন গ্রাস করলো তাকেও। লোকটা ছুটে গেল চিৎকার করতে করতে, এই কাজলার মা, কি করলি রে তুই? তুই কি করলি? তুই কি করলি রে? দুটো দেহ জ্বলতে থাকলো দাও দাও করে আগুনে। লোকটা কাঁদতে কাঁদতে বসে পড়লো মাটিতে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হায় ঈশ্বর, সব শেষ হয়ে গেল রে। শ্রুতি উঠে এগিয়ে যেতে গেল, কিন্তু পারল না। এ কদিনের ধকল আর ভয়ঙ্কর এসব দৃশ্যগুলো তার স্নায়ু গ্রাস করেছে। প্রায় অবশ শরীরটাকে নিয়ে সে শুয়ে পড়ল মাটিতে। চোখ বুঝতে বুঝতে দেখল একটা আলোর রেখা এলোমেলো ভাবে এগিয়ে আসছে জঙ্গল ভেঙে তাদের দিকে। প্ল্যাটফর্মের বেঞ্চটায় কিছুটা উদাসীনভাবেই বসেছিল শ্রুতি। তমাল আর মানসবাবু সুবলের সঙ্গে শেষ প্রয়োজনীয় কথাগুলো সেরে নিচ্ছে। ট্রেন আসতে এখনো মিনিট 10 দেরি আছে। কারখানার কাজটা আপাতত বন্ধ রাখতে হয়েছে। সেদিন শ্রুতির ফেলে আসা টেক্সট দেখে তমাল সুবলকে নিয়ে হাজির হয়েছিল ওই নির্জন চত্বরে। তারপর বেশ কয়েকদিন টানাপোড়েন চলল বিস্তর। যেদিন শ্রুতি এখানে এসেছিল, বুকের ভেতর চাপা উত্তেজনার সাথে ছিল আনন্দের স্রোত। কিন্তু আজ যেন শুধু চাপা এক কান্না নীরবে বয়ে চলেছে বুকের ভেতর। আসার সময় কাজলার বাবার সাথেও সে দেখা করে এসেছিল। মানুষটা যেন নিষ্প্রাণ পাথরের মূর্তি হয়ে গেছে। তার খুব ইচ্ছে হচ্ছিল মানুষটাকে সঙ্গে নিয়ে আসে, বলেও ছিল তাকে, কিন্তু উল্টো দিক থেকে কোনো সাড়া পায়নি। তাই এক প্রকার ভারী একটা মন নিয়ে ফিরেই আসতে হয়েছে শ্রুতিকে।
হঠাৎই একটা গোলমাল শুনে সেদিকে তাকালো শ্রুতি। দেখল কয়েকজন লোক গোল করে ঘিরে রেখেছে একটি মেয়েকে, মারতে চাইছে তাকে কোনো কারণে। ধীর পায়ে উঠে গেল শ্রুতি। কোনো একটা ঘোরের মধ্যেই এগিয়ে গেল সেই ঘিরে ধরা মেয়েটির কাছে। মৃদু স্বরে জিজ্ঞেস করল, কি হলো? ওকে আপনারা মারছেন কেন? ভিড়ের মধ্যে থেকে কেউ একজন উত্তর দিল, আরে পাগলি মেয়ে, ছেড়ে দিন। একটু একটু করে ভিড়টা হালকা হয়ে গেল। পাগলি মেয়েটা তখনও ভয়ে গুটি সুটি দিয়ে বসে। শ্রুতি এগিয়ে গিয়ে আলতো হাত রাখলো তার কাঁধে, মৃদু স্বরে বলল, এই নাও টাকাটা, নাও কিছু কিনে খাবে। মেয়েটি মুখ তুলে তাকালো শ্রুতির দিকে, আর তাকাতেই শ্রুতি যেন ঝাঁকুনি খেয়ে গেল। মুখ থেকে আপনা হতেই ছিটকে এলো, এ কি কাজলা, তুমি? পাশে দাঁড়িয়ে থাকা একটি লোক মৃদু স্বরে বলল, আরে ও কাজলা টাজলা নয়, ওর নাম মণি। স্টেশনেই পড়ে থাকে, যে যা দেয় খায়। আজকে খাবার পায়নি, তাই চায়ের দোকান থেকে জোর করে বিস্কুট তুলে নিয়ে এসেছিল। তাই সবাই মারতে চাইছিল। কি ঝামেলা বলুন তো। মেয়েটির চোখ দিয়ে তখনও গড়িয়ে পড়ছে জলের ধারা। কাঁপা স্বরে সে বলল, খুব খিদে পেয়েছিল, খুব খিদে। এরা কেউ খেতে দেয় না আমাকে। শ্রুতির বুকের ভেতর কি হলো কে জানে। শক্ত মুঠোয় সে চেপে ধরল মেয়েটির হাত, তারপর দৃঢ় ভঙ্গিতে বলল, চলো আমার সাথে, আমার বাড়িতে থাকবে। মেয়েটি কি বুঝলো কে জানে, খুশিতে ডগমগ হয়ে বলল, সত্যি নিয়ে যাবি আমাকে? সত্যি নিয়ে যাবি? শ্রুতি আরো এক পলক দেখল মেয়েটির উপচে পড়া আনন্দটাকে, তারপর নিজের মনেই বলল, হ্যাঁ কাজলা, তুমি আমাদের সাথেই থাকবে, আমার বোন হয়েই থাকবে। ট্রেন হুইসেল বাজিয়ে পাগলা হাতির সুঁড়ের মতো দুলতে দুলতে ঢুকলো স্টেশনে। লোকজনের হই হুল্লোড়ে ভরে গেল স্টেশন চত্বর, আর শ্রুতি উন্মাদ প্রায় একটি মেয়ের হাত শক্ত মুঠোয় ধরে এগিয়ে চলল ট্রেনটার দিকে। শুনলেন আজকের নিবেদন, হেমন্ত দত্তর কাহিনী শ্যামলা গাঁয়ের কাজলা মেয়ে। কেমন লাগলো আপনার গল্পটি? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।